শামসুর রহমানের ভাষায় বললে পাহাড়ে পাহাড়ে কণ্ঠস্বর হবেই সর্বত্রগামী। এখন গণতন্ত্রে এ পক্ষ ও পক্ষ থাকবেই, তাদের ভূমিকা নিয়ে প্রশ্নও থাকবে, কিন্তু সবার কণ্ঠস্বর সমানভাবে শোনাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই যাদবপুরের ঘটনায় যখন এক পক্ষের অভিযোগে তৎপরতা আর অন্য পক্ষের অভিযোগে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে, তখন সেটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। যেমন উঠল আজ কলকাতা হাইকোর্টে, সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ, আর এক পক্ষের বয়ান কোথায়? ইন্দ্রানুজের অভিযোগপত্রের ভিত্তিতে আজই এফআইআর করতে হবে। যাদবপুর কাণ্ডে পুলিশকে তীব্র ভৎসনা করে নির্দেশ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, কিন্তু এরপরও কি শিক্ষা নেবে পুলিশ প্রশাসন? দ্বিতীয় প্রশ্ন। আমার মনে হচ্ছে এটা গোয়েন্দা ব্যর্থতা। তারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? প্রশ্ন কলকাতা হাইকোর্টে। কোর্ট থেকে ক্যাম্পাস, প্রশ্ন সর্বত্র, কিন্তু আসল ঘটনা সামনে আসবে কবে? তৃতীয় প্রশ্ন। তৃণমূলপন্থী শিক্ষাকর্মী নেতার এফআইআরে কোয়ার্টারে ভাঙচুরের উল্লেখ। ভাঙচুর হয়নি বলছেন বাড়ির লোকই। খোঁজ মিলছে না আরেকটা মামলায় অভিযোগকারীর, এমনকি অস্তিত্ব নেই তার ঠিকানারও। প্রাথমিক সত্যতা যাচাই না করেও কেন এফআইআর করল পুলিশ? চতুর্থ প্রশ্ন। গরম মোম ফেলে ছ্যাঁকা দেয়া হয়েছে, বেল্ট খুলে মেরেছেন ওসি। মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডিএসওর আদিবাসী নেত্রী। থানায় নির্যাতনের অভিযোগ তুলছেন এসএফআই নেত্রীও। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র, পাল্টা দাবি পুলিশের। কেন বারবার প্রশ্নের ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হচ্ছে পুলিশ? পঞ্চম প্রশ্ন। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে দাখিল সিবিআই নথিতে কোটি কোটি টাকা লেনদেনের প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় থেকে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। ভাব বাচ্চে কথা, ভয় পেয়েছে এজেন্সি, আগেই বলেছিলেন অভিষেক। তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতার বিরুদ্ধেও টাকা তোলার অভিযোগ ওই নথিতে। কোন দিকে গড়াচ্ছে জল? তবে শুরুতেই দেখাবো যাদবপুর মামলায় আজ কি নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যাদবপুর কাণ্ডে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। অন্যদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় জখম হয়েছেন যে পড়ুয়া, সেই ইন্দ্রানুজ রায়ের অভিযোগ নিতে শেষ অবধি হস্তক্ষেপ করতে হলো কলকাতা হাইকোর্টকে। 2 তারিখই ইমেল করে যাদবপুর থানায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন ইন্দ্রানুজ, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এই প্রেক্ষাপটেই ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে বুধবারই এফআইআর করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এও প্রশ্ন করেন, এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অপর পক্ষের বয়ান কোথায়? রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। প্রশাসনের প্রতি যদি সাধারণ মানুষ তার যদি আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা সাময়িক মনে হয় যে শ্মশানের শান্তি আছে, কিন্তু লং টার্মে সেটা হচ্ছে যে ক্যাওসের দিকে সোসাইটি চলে যায়, সেটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে হবে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন ব্রাত্য বসু, তার গাড়ির তলায় জখম হন এক পড়ুয়াও। গোটা ঘটনায় বুধবার পুলিশের ভূমিকার তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, এই ঘটনা সহজেই এড়ানো যেত। সাদা পোশাকে পুলিশ তো থাকেই, অনেক কাজই আপনারা করেন যেটার অনুমতি থাকে না। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্যই এই বিপত্তি। বিচারপতি ঘোষ প্রশ্ন তোলেন, স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন? এই মামলায় আমি স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব। আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? আমি বলবো এখন থেকে সব লিখিত আকারে হবে, না হলে পুলিশ সমস্যায় পড়বে। নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন, সেক্ষেত্রে সমস্যা হবে। 7খানা এফআইআর রেজিস্টার হয়েছে। 7খানাই হচ্ছে শাসক দলের ভার্সান আর পুলিশের ভার্সান। অথচ ছাত্ররা যারা ইনজিওর্ড হয়েছে তারা অভিযোগ করেছে, তাদের অভিযোগকে এফআইআর করা হয়নি। আদালতে আজকে প্রশ্ন করে কেন এফআইআর হয়নি, জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা হয়েছে স্টেটের পক্ষ থেকে। আলটিমেটলি আদালত বলেছেন আজকের মধ্যে এফআইআর করতে হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সতর্কবার্তার সুরে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়। এটা যদি উদাহরণ হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে। দুপক্ষকেই দায়িত্বশীল হতে হবে। মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে। যদি কেউ সতর্কবার্তা উপেক্ষা করে তাহলে সেটা লিখিত আকারে হতে হবে। সামনে ভোট আসছে, সমস্যা কিন্তু বাড়বে। এরপরই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বিচারপতি বলেন, রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে। কলকাতা হাইকোর্ট তারা বলেছেন যে ইন্দ্রানুজ রায়, যে ছেলেটি সবথেকে আহত হয়েছে, তার বয়ানের ভিত্তিতে এফআইআর নিতে হবে। এই হাইকোর্টের এই বক্তব্যকে আমরা প্রশাসন, পুলিশ, তৃণমূল এদের গালে 82 শিক্ষার চড় হিসেবে দেখছি। কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম, আমি সেটা মনে করিনি।
কেউ বলতে পারেন আমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আমি সেটা মনে করিনি। আমি মনে করেছি ঠিক সময়ে আমি বেরিয়েছি, ওখানে থেকে আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার মনে হয় না ঠিক হতো। 12 মার্চের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আমরা বিশ্বাস করি সমস্ত পক্ষের বয়ান সমানভাবে শোনার সুযোগ দেওয়ার নামই হলো গণতন্ত্র। তাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিয়ে আমরা চিরকাল গর্ব করে এসেছি। আচ্ছা, যাদবপুরের ঘটনায় কি দেখলাম আমরা? আহত ছাত্রের বিরুদ্ধেই 4 এফআইআর হলো, কিন্তু তার অভিযোগের ভিত্তিতে কোনো এফআইআর হলো না। আজ আদালতে ঠিক এই প্রশ্নটাই তুললেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বললেন, এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অপর পক্ষের বয়ান কোথায়? একই সঙ্গে গোটা ঘটনায় পুলিশের কঠোর সমালোচনা করলো কলকাতা হাইকোর্ট। ঠিক এই জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু করব। নিঃসন্দেহে ভাবুন যে ছেলেটা বাঁ চোখে 14টা স্টিচ নিয়ে হাসপাতালের বেডে যন্ত্রণায় কার্যত কাতরাচ্ছে, তার বিরুদ্ধে 4 এফআইআর রুজু হয়ে গেল, মামলা শুরু হয়ে গেল। এফআইআরগুলো নিয়ে তো বহু প্রশ্ন আগেও দেখিয়েছি, এই অনুষ্ঠানে স্পেসিফিক্যালি ধরে ধরে দেখাবো। কিন্তু কথা হচ্ছে যে সে ওই অবস্থাতেও ইমেলের মাধ্যমে পুলিশের কাছে কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কোনো এফআইআর রুজু হলো না, মামলা শুরু হওয়া তো দূরের কথা। ঠিক এই জায়গাটাই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ তুলে ধরেছেন। আমি ফিরদৌস শামীমের কাছে যাব। আমি বলছি, ফিরদৌস, এই গোটা ঘটনায় দেখলে বোঝা যায় এই কারণেই পুলিশ পক্ষপাত দুষ্ট কিনা সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে। তোমার সময় শুরু এখন। আমি গতকাল একেবারে এখানেই দাঁড়িয়েই বলেছিলাম পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওরের কথা, পুলিশের কিছু ক্ষেত্রে অতি সক্রিয়তা এবং কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয়তার কথা। যেখানে দেখা যাচ্ছে বেডে শুয়ে আছে 14টি স্টিচ নিয়ে, তার বয়ান এফআইআর হিসেবে ট্রিট করা হলো না, অথচ 7টি এফআইআর হয়ে গেল। তার মধ্যে 2টো এফআইআর হচ্ছে পুলিশের নিজের রুজু করা, আর 5টা এফআইআর সেগুলো বিভিন্ন ব্যক্তি যারা করেছেন তার সাপেক্ষে আজকে নির্দেশ দিয়েছেন তাদের ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হিসেবে এই যে আজকে যে রিট পিটিশনটি শুনানি হলো সেখানে যোগ করতে, তাদের অ্যাজ এ ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হিসেবে, তাদের পার্টি রেসপন্ডেন্ট হিসেবে তাদের নামগুলোকে সেখানে ইমপ্লিড করতে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পুলিশ যে ইন্টেলিজেন্স ফেলিওরের কথা গতকাল বলেছিলাম, যে পুলিশের কাছে যদি ইনফরমেশন থেকে থাকতো তাহলে কেন পুলিশ যে রাজ্যের শিক্ষামন্ত্রীকে সেরকম ইনফরমেশন থাকা সত্ত্বেও যে তার উপরে আক্রমণ হবে থাকা সত্ত্বেও, ইনফরমেশন থাকা সত্ত্বেও পুলিশ উইদাউট এনি সিকিউরিটি শিক্ষামন্ত্রীকে সেরকম একটি জায়গায় যেতে দিলেন প্রথম। দ্বিতীয় হচ্ছে যে শিক্ষামন্ত্রী যদি এটা জানার পরেও সেখানে যদি যান সেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেখানে এরকম একটি সিচুয়েশন তৈরি হবে, তাহলে জানতে হবে, বুঝতে হবে যে শিক্ষামন্ত্রী নিজেই চেয়েছিলেন এরকম একটি পরিস্থিতি তৈরি হোক। তাহলে এই দায় কিন্তু শিক্ষামন্ত্রীরও, যে এই ইনফরমেশনটি পুলিশ কি তাকে দিয়েছিল, এই প্রশ্ন সব থেকে বড় এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয়, এখানে আমার প্রশ্ন থাকবে যে বারবার যে কলকাতা হাইকোর্টকে কখনো রাজ্যের এখতিয়ার, কখনো পুলিশের দায়িত্ব, কখনো সরকারের রাজধর্ম মনে করিয়ে দিতে হচ্ছে, আমি বলছি এইটা কতটা তাৎপর্যপূর্ণ? তার কারণ এগুলো তো রুটিন, এগুলো কলকাতা হাইকোর্টের মনে করিয়ে দেওয়া কাজ নয়, কিন্তু দিতে হচ্ছে মামলার প্রেক্ষিতে, কার্যত প্রত্যেকটা ঘটনার প্রেক্ষিতে। একদমই। দেখুন, সেই জন্যই তো আজকে আমরা এই আলোচনা কেন করতে বসে, কারণ হচ্ছে স্টেট মেশিনারিগুলো ফেল করছে। দেখুন, এই মূল ডিবেটটা কোথা থেকে শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নেই। ছাত্রছাত্রীরা কি চাইছে, যে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ সেটা ফিরে আসুক। ছাত্রছাত্রীরা চাইছে ছাত্র সংসদ নির্বাচন। সেদিন দুটো কিন্তু ইনসিডেন্ট হয়েছে, দুটো ঘটনা সেদিন আমি বলতে পারি। একটা ভার্সন হচ্ছে যে এখানে অধ্যাপকরা সেখানে সম্মিলিত হতে চেয়েছিলেন, তারা একটা সভা করবেন, অপরদিকে ছাত্রছাত্রীরাও কিন্তু সম্মিলিত হতে চেয়েছিলেন এবং তারাও কিন্তু ইন্টিমেট করেছিলেন। অর্থাৎ দুটো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল। আর পুলিশের কাছে সঙ্গে কি ছিল তৃতীয় জিনিস হিসেবে, সেটা যে পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স, যেখানে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলা হচ্ছে। আচ্ছা, পুলিশের কাছে যদি সেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে থাকে যেখানে শিক্ষামন্ত্রীর প্রাণ সংশয় বা ধরুন শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ হবে, এটা জানার পরেও পুলিশ যদি সেই তথ্য শিক্ষামন্ত্রীকে না জানান, তাহলে তার কি ইমপ্লিকেশন? অর্থাৎ পুলিশ
তারা নিজেরা ফেল করেছে, এটা পরিষ্কার দিতে হচ্ছে যে শিক্ষামন্ত্রী জানার পরেও যদি শিক্ষামন্ত্রী সেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উইদাউট এনি সিকিউরিটি যান, তাহলে জানতে হবে যে শিক্ষামন্ত্রী এই বিষয়টিকে ইনস্টিগেট করতে চেয়েছেন। তাহলে এই দুটো ভূমিকায় কিন্তু আমি মনে করি স্ক্যানারের নিচে আসা উচিত। তৃতীয় আরেকটি কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথা বলছিলাম গণতান্ত্রিক পরিবেশ, আসলে মূল সমস্যাটা কোথায় জানেন এই রাজ্যের? সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে কোনো গণতান্ত্রিক পরিবেশ রাখবো না। এবং এর উদাহরণ কোথায় পাবেন? একদম প্রাথমিক এডুকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি এডুকেশন পর্যন্ত। এই রাজ্যের প্রাথমিক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন সুমনবাবু, এই রাজ্যের প্রাথমিকের যে বেসিক থিং, যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, এই রাজ্যে বর্তমানে একটি জেলায়ও ডিপিএসসি নেই অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটুট। তার কারণ এটা ডিপিএসসি থাকলে কি হবে, এটা একটা ডেমোক্রেটিক সেটআপ যেখানে প্রাথমিকের কথা ফিরদৌস বলছে। আমি বলবো যে আজ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে এই আলোচনার আরেকটা অংশে আমরা বিস্তারিত আলোচনা করব। ভয়ঙ্কর তথ্য, মানে সিবিআই কোর্টে যে নথি জমা দিয়েছে, চার্জশিটের সঙ্গে সম্পর্কযুক্ত নথি, তাতে ট্রান্সক্রিপ্ট আছে সেই বহু চর্চিত বিতর্কিত অডিও টেপের। কি আছে অডিও টেপে, ট্রান্সক্রিপ্ট কি বলছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী পর্বে। কিন্তু এখন আমি মূল ঘটনায় ফিরবো যে দেখুন, শনিবারের ঘটনা রাজ্য জুড়ে, কার্যত দেশ জুড়ে চর্চা শুরু হলো। এত আলোচনা, এত সমালোচনা, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিকে বলে মনে করিয়ে দেওয়ার আগে পুলিশের একবারও মনে হলো না যে ভিকটিম, যে আহত, তার অভিযোগের, আমি সত্যি মিথ্যে সে তো তদন্তের পরে বোঝা যাবে, কিন্তু তার অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর করতে হবে বেসিক। আমি ঠিক এই জায়গায় প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের কাছে আসবো। ডক্টর নজরুল ইসলামের কাছে আমি মূল যে প্রশ্নটা তুলবো, কালকে ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা আমরা আলোচনা করেছি। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোট আনকোট আজকে বলেছেন যে পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন? আমার তো মনে হয় এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিল? আমি বলছি যে দেখুন, ক্যাম্পাসে পুলিশ ঢোকা নিয়ে আমার স্পষ্ট মতামত আছে, একেবারে শেষ মুহূর্ত অবধি অ্যাভয়েড করা উচিত। কিন্তু যদি না কোনো বিরাট কগনিজেবল অফেন্স হয়, কোনো বিরাট ক্রাইম অ্যাক্ট হয়, সে কথা অন্য। কিন্তু ইন্টেলিজেন্স ফেলিয়ার তো বটেই, এইটা তো বেসিক। একমত কিনা ডক্টর নজরুল ইসলামের কাছে জেনে নেব। নজরুলদা, আমাকে যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর যদি খুব সরাসরি দেওয়া হয় তাহলে বলতে হয় যে এটা ইন্টেলিজেন্স ফেলিওর নয়। আচ্ছা, ইন্টেলিজেন্স অনুসারে শাসক দলের নেতাদের কাজ করতে হবে এরকম মনোভাবের অভাব। আমি একটু অতীতকালে, যখন বর্তমানের শাসক দল রাজ্যে ক্ষমতায় ছিলেন না, তখনকার একটা উদাহরণ দিচ্ছি, কারণ ঘটনাটা আমার জেলার। কাটরা মসজিদের ঘটনা হয়তো আপনাদের মনে আছে। একদম। সেখানে যখন একটা সংগঠন কাটরা মসজিদের নামাজ পড়ার জন্যে আহ্বান করেছিলেন, সেখানে কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট খুব পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এখানে অনেক হাজার লোক হবে, এবং সেই জন্যে পুলিশ কিন্তু তার ব্যবস্থা করেছিলেন। কিন্তু তৎকালীন শাসক দলের নেতারা এসপির অফিসে গিয়ে বলেন যে এটা একটা ভূপর সংগঠন, তো এদের ডাকে এত লোক আসবে একথা আপনাকে কে বলল? এবং এসপিকে সেই যে পুলিশের ব্যবস্থা করেছিলেন সেটা তুলে নিতে বাধ্য করেন, এবং এর ফল হয় ওখানে অনেক জনের মার্ডার। এবং যে মুর্শিদাবাদ জেলায় এর আগে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, সে সাম্প্রদায়িক দাঙ্গা এবং রাজ্যের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। আমার যেহেতু ওখানে বাড়ি, আমি এই ব্যাপারটা বলছি, যদি কারো ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুন আমি যা বলছি। তো এই থেকে জানি, আমি পুলিশে কাজও করেছি 3টা দশক ধরে। এখানে শাসক দলের নেতারা চায় তিনি যেরকম খবর পছন্দ করবেন সেই রকম খবর তাদেরকে দিতে হবে। তার ভালো লাগবে না এরকম খবর দেয়া যাবে না। যদি সে খবর দেয়া হয় সেই খবর তারা মানবেন না। অতএব এখানে আমার ব্যক্তিগত মত যে ইন্টেলিজেন্স ফেলিওর নয়, ইন্টেলিজেন্স অগ্রাহ্য করে গায়ে জোর আমি রাজ্যের মন্ত্রী, আমার হাতে পুলিশ আছে, আমার হাতে সমর্থক আছে, আমি এগুলো করতে পারি, আমার মানার দরকার নাই, এখান থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে তথ্যের প্রয়োজনে মন্ত্রী কিন্তু পুলিশ নিয়ে ঢোকেননি।
মন্ত্রী যদি পুলিশ নিয়ে ঢুকতেন তাহলে ক্ষতিটা কী ছিল? মন্ত্রীকে তো সিকিউরিটি দেওয়া হয়, আইন মেনে সেটা দেওয়া হয়। উনি যদি সিকিউরিটি নিয়ে যেতেন, এরকম ঘটনা না ঘটতো, তাহলে তো রাজ্যের ভালো হতো, ইউনিভার্সিটির ভালো হতো। পুলিশ নিয়ে না ঢুকে উনি কোনো উপকার করেননি, উনি ক্ষতি করেছেন। অতএব তিনি যেটা করেছেন সেটা নিন্দনীয়, প্রশংসনীয় নয়। আর একটা কথা, আপনারা প্রশ্ন করেছেন যে ছাত্র অনেক বেশিভাবে আহত হয়েছেন, তিনি অভিযোগ জানালেও তার অভিযোগের ভিত্তিতে কোনো মামলা শুরু করার কথা পুলিশের লোকদের একবারও মনে হলো না। আমি বলছি এটা একদমই ঠিক কথা নয়। পুলিশের লোকদের অনেকবার মনে হতে পারে, কিন্তু পুলিশের লোকেদের করার ক্ষমতা নাই। আপনারা আরজিকর ঘটনা আপনি দেখেননি যে একটা পরিষ্কার রেপ হয়েছে, মার্ডার হয়েছে, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার অধীনের প্রিন্সিপাল বা এমএসভিপি বাবা মাকে খবর দিচ্ছেন যে আত্মহত্যা করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার অধীনে আরজি করে যে পুলিশ আউটপোস্ট আছে, আউটপোস্ট থানাকে খবর পাঠাচ্ছে যে একজন মহিলা ডাক্তার আত্মহত্যা করেছে। আপনারা মনে করেছে পুলিশের লোকেরা এটা নিজে থেকে করেছে? পুলিশের লোকদেরকে যা করতে বলা হয়েছে তাই করেছে। বেশ। এবং এটা অন্য লোকের কথা নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন যে সেই দিন রাত 2টো পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। এটা কি আইনত? পুলিশ কমিশনার হোম সেক্রেটারির অধীনে কাজ করে। মুখ্যমন্ত্রীকে কিছু জানতে হলে হোম সেক্রেটারির কাছে জানতে হবে। আমি বুঝলাম যে খুব জরুরি অবস্থায় একবার ফোন করেছেন, কিন্তু রাত 2টো পর্যন্ত যখন কথা বলেছেন সেটা কোনো ন্যায় কাজের জন্য হতে পারে না, অন্যায় কাজের জন্য। তার জন্য মুখ্যমন্ত্রীরও সাজা হওয়া উচিত। অর্ণবের কাছে আসবো, কিন্তু তার আগে ডক্টর নজরুল ইসলাম যেটা বলছেন ভয়ঙ্কর কথা, যে পুলিশের মনে হয়েছে তবু পুলিশ করেনি। নিট ফলটা কি হলো? যে উর্দিতে তো কার্যত দাগ লাগলো পুলিশেরই উর্দিতে, আর যে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো তো পুলিশকেই। এখানেই নয়, উল্টে এখন শাসক দলের নেতারা গোটা ঘটনার জন্য পুলিশকেই কিন্তু দায়ী করছেন। অর্থাৎ হিন্দিতে একটা কথা আছে না, চিত ভি মেরি পট ভি মেরি, প্রায় সেই রকম ব্যাপার। আমি এইখানে সৌগত রায় আজকে বলেছেন যে পুলিশ কেন শিক্ষামন্ত্রীকে বাঁচাতে পারলেন না। একেবারে স্পষ্ট সৌগত রায় কি বলেছেন দেখাবো। রাত্রকে কেন পুলিশ বাঁচাতে পারলো না আমি জানি না, সেটা বিচার করে দেখা যাবে। ওরা তো 2 ঘন্টা ধরে ওখানে চিৎকার করেছে, মিটিংয়ে মুখ ভেঙচিয়েছে, রাত্রে একটা ছবি ঝুলিয়ে গালাগাল দিয়েছে। ওদের স্পর্ধার কোনো শেষ নেই। পুলিশ একটু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে ভয় পায়, ভাইস চ্যান্সেলর যদি না বলে সাধারণত ওরা অ্যাকশন নেয় না, সেই জন্যই ওরা নেয়নি। অর্থাৎ ভাবুন, ডক্টর নজরুল ইসলামের থিওরি অনুযায়ী যে পুলিশ শাসক দলের স্বার্থে এক পক্ষে 4টে এফআইআর করলো, আর যে আহত হলো তার এফআইআরই হলো না, তার মামলাই রুজু হলো না। তদন্ত করে দুপক্ষকে সমান রেখে পুলিশের যেটা কাজ সে তো অন্য প্রসঙ্গ, কিন্তু আলটিমেটলি শাসক দলও কিন্তু দায়ী করছে পুলিশকে। এবং এই ঘটনায় পুলিশ কতটা নিরপেক্ষ, কতটা সিরিয়াস, বারবার সেই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে এফআইআর। আপনারা জানেন ঘটনার পরের দিন থেকে আমরা দেখাচ্ছি যে এত বড় ঘটনায় একজন অভিযোগকারী, তার ঠিকানাটাই ভুয়ো, অভিযোগকারীকে আমরা খুঁজে পাচ্ছি না। যে গলি দেয়া হয়েছে 32 নম্বর, সেই গলির সমস্ত বাড়ি 23 নম্বরে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 32 নম্বর বাড়িটার কোনো অস্তিত্বই নেই। সেইটা হচ্ছে একটি এফআইআর। আরেকটি এফআইআর, সেখানে বাড়ির লোক বলছে যে বাড়িতে ভাঙচুর হয়নি, হুমকি দেওয়ার ঘটনা হয়েছে রাত 1টার সময়। অথচ অভিযোগকারী শ্রীযুক্ত বিনয় কুমার সিং তিনি লিখছেন যে ভাঙচুর হয়েছে দুপুর 3:30টের সময়। আমি বলছি যে এই অভিযোগ, আমরা তো জানি প্রাইমা ফেসাই পুলিশ অভিযোগের একটা সারবত্তা আছে কিনা বিচার করে এফআইআর করবে, তারপর মামলা রুজু করবে। এক্ষেত্রে পদে পদে প্রশ্ন উঠছে এই এফআইআরগুলো নিয়ে। এই বিষয়ে বিস্তারিত উত্তর নেব, অর্ণব সাহা আছেন অধ্যাপক, তার কাছ থেকে। ধন্যবাদ সুমনদা। আজকে হাইকোর্টে 2টো শুনানি ছিল। একটা শুনানি ছিল এজলাসে, সেটা হচ্ছে তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটা শুনানি ছিল, আর একটা ছিল টি শিবগানমের একটা এজলাসে। সেখানে যে অভিযোগটা এসেছিল সেই অভিযোগটাকে জনস্বার্থ মামলা করা হয়েছিল।
সেই জনস্বার্থ মামলায় কিন্তু টি শিবগানম পরিষ্কার করে বলেছেন যে এইখানে আমরা এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করব না। আর তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে মামলাটা হয়েছে সেখানে মাননীয় বিচারপতি বলেছেন, মাথায় রাখবেন এখানে যা যা নেগলিজেন্সের প্রসঙ্গ আসছে বা যা যা খামতির প্রসঙ্গ আসছে সেগুলোকে মনে রেখেও কোনোভাবেই যেন বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি না হয়, এই কথাটাও তিনি বলেছেন। এবার একটা ঘটনার তো দুটো দিক থাকে সমস্ত সময়। আমরা যখন আরেকটা বাক্য বলেছেন যে রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে, রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে, এবং সেক্ষেত্রে পুলিশের উপরই বারবার করে এখানে যাচ্ছে, অভিযোগের তীর যাচ্ছে, পুলিশের ক্ষেত্রে কোথায় কোথায় খামতি ছিল সেটা যাচ্ছে। আমি বলছি যে কোনো ঘটনার যেমন দুটো দিক থাকে, দুটো দিক থেকেই কিন্তু আমাদের আলোচনাটা শুরু করা উচিত। এবং যেহেতু সেই দিন ওইখানে একেবারে স্পটে আমি উপস্থিত ছিলাম, মঞ্চে একজন বক্তা হিসেবে উপস্থিত ছিলাম, সেই দিনকে থেকে আমি বলছি, বারবার করে বলছি সুমনদা, সেটা হচ্ছে যে ঘটনাটার যখন ঘটতে শুরু করেছে, যখন ওখানে মানে একটা হট্টগোল চলছে, ওখানে ঢোকার চেষ্টা করছে বাইরের বেশ কিছু ছাত্র, এরকম তারা ঢোকার চেষ্টা করছে, বারবার করে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী মঞ্চ থেকে এই কথাটা বারবার বলেছেন যে আমরা চাইলে এই পুরো জায়গাটা দুর্গের মতো ঘিরে দিতে পারতাম পুলিশ দিয়ে, কিন্তু শিক্ষাঙ্গনের মধ্যে পুলিশ ঢোকাবো না, এইটা হচ্ছে আমাদের স্ক্যাঙ্ক। এবার এই স্ক্যাঙ্কটা একটা মানবিক স্ক্যাঙ্ক, এই স্ক্যাঙ্কটা একটা গণতান্ত্রিক স্পেস দেবার স্ক্যাঙ্ক, সেই স্ক্যাঙ্কটাকেও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। এবার তার যে অপর এন্ডে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এইরকম কোনো কিছু আমি মানবো না, এবং না মেনে প্রায় গেরিলা কায়দায় যে সমস্ত ছাত্র সংগঠন সরাসরি ভারত রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের যে মূলধারার বাম, তারা যখন সেইখানে গিয়ে একটা এরকম হামলা করে, এবং সেইখানে সেদিনকে শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে ধরে যেভাবে ইকমার চার্জ কর আমরা ভিডিওতে শুনতে পাচ্ছি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিকে তো প্রায় যেন মনে হচ্ছে 1970 সালের 30 ডিসেম্বর সেই গোপাল সেন হত্যা, প্রায় সেরকম কি একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল। এটা একটা দিক। আরেকটা আমার ছোট্ট প্রশ্ন থাকবে অর্ণব, সেটা হচ্ছে মানবিক মুখের কথা বললে, তাহলে সৌগত রায় যে পুলিশ ঢোকানোর কথা বলছিলেন সেটা তৃণমূলেরই অমানবিক মুখ, অমানবিক স্ট্যান্ড। সৌগত রায় মানে একটা মানবিক হলে তার বিপরীত তো অমানবিক। সৌগত রায় ব্যক্তিগতভাবে কি বলেছেন সেটা ব্যক্তিগত নয়, বাড়িতে বলেন। হ্যাঁ, পার্টি স্ট্যান্ড, উনি ব্রাত্য বসুর নিরাপত্তা নিয়ে চিন্তিত কেন পারলো না পুলিশ, সেই কথাটা এখানে তুলেছেন। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, যদি ধরুন এরকম পরিস্থিতি হতো যে সেদিনকে প্রচুর ঠিক করছে পুলিশ, গেরিলা কায়দায় যারা আক্রমণ করছে তারা পুলিশের উপরে হামলা করতে পারতো, মানে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারতো, এবং পুলিশ সেখানে হয়তো লাঠিচার্জ করছে বা এরকম একটা কোনো একটা পরিস্থিতি তৈরি হতে পারতো। তাহলে কি এইরকম কোনো কিছু একটা চাওয়া হচ্ছে? তুমি জানো আমি আদর্শগত কারণে ক্যাম্পাসে পুলিশ আমরা বারবার বিরোধিতা করি, কিন্তু মব আক্রমণ করতে পারে সেই জন্য পুলিশ ঢুকবে না, এটা যুক্তি হলো না। আমি বলছি পুলিশের কাজই হচ্ছে ল এন্ড অর্ডার কন্ট্রোল করা। যে পদ্ধতিতে তারা সেদিনকে আকস্মিকভাবে শেষ মুহূর্তে পরিস্থিতিটাকে অতখানি একটা হাইপে তুলে নিয়ে গেছে, আমার একটু মনে পড়ে যাচ্ছে 2017 সাল জেএনইউতে সেই তৎকালীন যিনি ভিসি তিনি বলেছিলেন যে একটা ট্যাঙ্ক ইনস্টল করতে হবে। মানে আমি বলছি ওইটা দৃষ্টিকোণের পার্থক্য। আমাদের সরকার কিন্তু কখনো এটা চায় না যে শিক্ষাঙ্গনে সেখানে যদি কোনো ডিসেন্ট থাকে, সেখানে যদি কোনো বিপরীত মতও থাকে, সেই মতটাকে আমরা কোথাও কাউন্টার করব রাষ্ট্রীয় বল প্রয়োগ করে। তো এই ভরসা রাখাটা একটা এলিট ইনস্টিটিউশন, ওখানে আমি বললাম তো, আমি আপনাকে আগের দিনও বলেছি, আমি ওখানকার ছাত্র, ওখানকার গবেষক, আমি নিজে দেখেছি যে ওইখানে যে এই যে প্রতিষ্ঠান বিরোধী রাজনীতির চল ওখানে আছে, কিন্তু সেটাকে কোথাও টলারেট করার মতন একটা পরিস্থিতি বা টলারেট করার মতো মানসিকতা আমাদের সরকারের আছে। আমাদের সরকার সেদিনকে যদি সরাসরি আক্রমণ করতো পুলিশ দিয়ে, এখানেই হয়তো আমরা এই কথাও শুনতাম যে পুলিশ কেন এরকম অতি সক্রিয় হয়ে উঠলো, এরকম পরিস্থিতি হতে পারে। ফেয়ার এনাফ একটা চমৎকার শব্দবন্ধ অর্ণব ব্যবহার করলো, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য, অর্থাৎ বিজেপির সঙ্গে তৃণমূলের দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমি যদি বিজেপি নেতাদের বক্তব্যের পাশে আজকে মদন মিত্রের বক্তব্য আনি, তাহলে পার্থক্যটা কি ততটা সুগভীর হবে? আমার একটু দ্বন্দ্ব আছে, কিন্তু সে কথা পরে। আগে যেহেতু এফআইআর এর কথা হলো, আমি দ্রুত একবার এই এফআইআর নিয়ে একাধিক প্রতিবেদন আমাদের করতে হচ্ছে, আমি দ্রুত আমার প্রথম প্রতিবেদন দেখাবো, যেখানে বাড়ির লোক বলছেন যে ভাঙচুর হয়নি, এফআইআরে ভাঙচুরের কথা বলা হচ্ছে। বাড়ির লোক বলছেন রাত 1:30টার সময় হুমকি এসেছে, অথচ এফআইআর দুপুর 3:30টার কথা বলছে। পদে পদে অসঙ্গতি। যাদবপুর কাণ্ডে মোট এফআইআর এর সংখ্যা 8, তার মধ্যে 4টে এফআইআর এ নাম রয়েছে ইংরেজি বিভাগে স্নাতক স্তরে প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের, যিনি গাড়ির তলায় জখম হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী বিনয় সিং, যিনি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যাদবপুর শাখার সভাপতি, তিনি অভিযোগ করেছেন শনিবার দুপুর 3:30 নাগাদ বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তার কোয়ার্টারে ভাঙচুর চালানো হয়, জ্বালিয়ে দেওয়া হয় শিক্ষাবন্ধু সমিতির যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার অফিস। তার দায়ের এফআইআরে একদম প্রথম নাম রয়েছে ইন্দ্রানুজের। ইন্দ্রানুজ সহ বাকিদের বিরুদ্ধে খুনের চেষ্টার মতো জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে।
কিন্তু তৃণমূলের শাখা সংগঠনের নেতা বিনয় সিং যা যা অভিযোগ করছেন তার সঙ্গে তার বাড়ির লোকের বয়ানই মিলছে না। এফআইআরে বাড়িতে ও অফিসে হামলার সময় উল্লেখ করা হয়েছে শনিবার দুপুর 3:30, অথচ তার বাড়ির লোক সম্পূর্ণ উল্টো কথা বলছেন। 1 তারিখকে হলো রাত্রিবেলা, আর 1টার সময় উনি সবাই এসছে। শনিবার দিন রাত্রিবেলা? শনিবার দিন, হ্যাঁ শনিবার দিন। মানে সেটা রাত্রি 1টা মানে হচ্ছে রোববার হয়ে যাচ্ছে সেটা? হ্যাঁ হ্যাঁ। এই যে স্টাফ কোয়ার্টার, তার 10 নম্বর স্টাফ কোয়ার্টারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। বিনয় কুমার সিংহের এই কোয়ার্টার, যেখানে তিনি থাকেন, তার পরিবার থাকে, ঠিক এই বাড়ির ভেতরেই ভাঙচুর করা হয়েছে বা এখানেই বেশ কিছু ছাত্ররা তারা এসে ঝামেলা করে, এমনই অভিযোগ লিখিতভাবে করা হয়েছে। বিনয় সিং দাবি করছেন বাড়িতে ভাঙচুর হয়েছে, অথচ তার স্ত্রী মা স্পষ্ট বলছেন কয়েকজন এসেছিল, হুমকি দিয়েছে, কিন্তু কোনো ভাঙচুর হয়নি। বাড়ির ভেতরে ভাঙচুর হয়নি? না, বাড়ির ভিতরে ভাঙচুর হয় না। ভাঙচুর করেনি? হ্যাঁ, না ভাঙচুর করে না। অস্বস্তিতে পড়ে এখন সাফাই দিচ্ছেন তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির নেতা। ভেতরে তো কেউ ঢোকেনি, দরজায় ধাক্কা মারা, দরজাটা ভাঙেনি, সেখান থেকে একটা ভ্যান্ডালাইজডের শব্দটা ব্যবহার করা হয়েছে। বিনয় সিং এর এফআইআর এ নাম রয়েছে 18 জনের, অথচ তার বাড়ির লোক বলছেন 7 থেকে 8 জন এসেছিলেন। কারা কারা বলেছিল? কারা মানে কতজন? তাও ওই 7-8 জন ছিল। আপনার পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তারা বাইরে দাঁড়িয়ে গালিগালাজ করছিল 7 থেকে 8 জন, কিন্তু অভিযোগপত্রে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা প্রায় 17 থেকে 18। অভিযোগ তো অনেকগুলি আছে, ধরুন সংগঠনের কার্যালয়ে ছাই হয়ে গেছে, আমি থ্রেট পাচ্ছি চলার পথে, সুতরাং বিষয়টা তো সবটা মিলিয়ে আছে। ইন্দ্রানুজ স্পষ্ট জানাচ্ছেন তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এই অভিযোগ এটা আলাদা করে বলার কিছু থাকে না, এবং দ্বিতীয় আগুন লাগার ঘটনাটা যে সময় ঘটে সেটা আমার হসপিটালে করে দেয়। মিথ্যা অভিযোগগুলো শুধু ইন্দ্রানুজের আমি বলবো না, ইন্দ্রানুজ সহ যাদের সকলের ক্ষেত্রেই, সবার ক্ষেত্রে এই যে মিথ্যা অভিযোগগুলো আছে সেগুলো যাতে তারা চিন্তা ভাবনা করে সেগুলো যাতে উইথড্র করে নেন, সেটাই আমি বলবো, সেটাই সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা লক্ষণ। সব মিলিয়ে এফআইআর বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। আবেদ দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভাবুন, শাসক দলের ঘনিষ্ঠ হলে অসঙ্গতি সত্ত্বেও যাচাই না করেই এফআইআর। আর যদি পুলিশ কাউকে বিরোধী মনে করে, কারণ পুলিশ আইন রক্ষক হিসেবে সবাই, তার কাছে কোনো শাসক বিরোধী নেই, কিন্তু ওই হাসপাতালের বেডে শুয়ে থাকা ছাত্রটা সে ইমেল করছে, সেটা এফআইআর হলো না। আমি বলছি এইখান থেকে আমার পরের প্রতিবেদন যে এফআইআর অসঙ্গতি কিন্তু এইখানেই থামছে না। তার কারণ পুলিশ অভিযোগপত্রগুলো কি আদৌ খুঁটিয়ে দেখেছিল? নয়তো এবিপি আনন্দ যখন ঠিকানা খুঁজে পাচ্ছে না, পুলিশের কাছে নিশ্চয়ই ওই 32 নম্বর, না ধানমন্ডি রোড নয়, 32 নম্বর যে বাড়িটা কথা ওই এফআইআরে আছে এবং যে অভিযোগকারীর কথা আছে, পুলিশ নিশ্চয়ই জানে সেটা কোথায়। আমরা পরে বরং জেনে নেব। আপাতত আপনার প্রতিবেদনটা দেখুন। রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে বুধবার এভাবেই প্রশাসনের কর্তব্য মনে করিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু শনিবারের ঘটনার তদন্ত কি পুলিশ যথাযথভাবে করেছে? প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে তবেই কি এফআইআর দায়ের করা হয়েছে? বিরোধীরা প্রথম দিন থেকে এই প্রশ্ন তুলছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে যে মামলা দায়ের করেছে সেই 39 নম্বর কেসের এফআইআরে ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনার সময় উল্লেখ করা হয়েছে বিকেল 4টে থেকে 4:30। অথচ স্বপন সামন্তর দায়ের করা এফআইআরে অর্থাৎ কেস নাম্বার 44-এ অচেনা গাড়ি চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর যে অভিযোগ করা হয়েছে তাতে সময়ের উল্লেখ রয়েছে দুপুর 3টে। তাহলে কোন সময়টা সত্যি? বিভিন্ন ঘটনা একই সময় একজন অপরাধীর পক্ষে সেই অপরাধ করাটা যে সম্ভব নয় এটা সবাই জানে। তাহলে এফআইআর লজ করুক, করে যে কমপ্লেনটা করেছে তার এগেনস্টে ফলস প্রসিকিউশন দিক। ফলস প্রসিকিউশন টু মিসব্রিফ, টু ডাইভার্ট পুলিশ এবং টু মোটিভেট পুলিশ টু টেক অ্যান অ্যাকশন এগেন্স্ট সামবডি। যাদবপুর থানায় দায়ের হওয়া 44 নম্বর কেসে ঠিকানা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেখানে অভিযোগকারীর নাম স্বপন সামন্ত। বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে 32 নম্বর রানী শঙ্করী লেন, ভবানীপুর থানা, কলকাতা 26। যাদবপুর কাণ্ডে অচেনা গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ জানিয়েছেন তিনি। স্বপন সামন্ত যে ঠিকানার কথা এফআইআর এর কপিতে উল্লেখ করেছেন সেই ভবানীপুরের রানী শঙ্করী লেনে পৌঁছেছিল এবিপি আনন্দ, কিন্তু বাস্তবে সেই ঠিকানার অস্তিত্বই নেই।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ভবানীপুরের রানী শঙ্কই লেনের বাসিন্দা এক যুবক তিনি অভিযোগ দায়ের করেন এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অভিযোগকারী জানিয়েছেন পুলিশের কাছে যে তিনি ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছিলেন এবং যখন এই দুর্ঘটনা ঘটে সেই সম্পর্কিত বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন। না 32 নম্বর এখানে আছে বলে তো মনে হয় না, 21, 22 এরকম 23 অবধি আছে, কিন্তু 32 নম্বর রানী শঙ্কই লেন আমি শুনি না। অর্থাৎ এরকম একটা গুরুতর ঘটনায় এফআইআর দায়েরের আগেই কি অভিযোগকারীর ঠিকানাটুকুও খতিয়ে দেখেনি পুলিশ? পুলিশের যদি প্রাইমা ফেসি কন্টেন্ট অফ দি কমপ্লেন সম্পর্কে যদি কোনো সন্দেহ হয় তাহলে সেটা ভেরিফাই করে নিতে পারে, করে তারপরে এফআইআরটা স্টার্ট করে দেবে যদি সদিচ্ছা থাকে আসল অভিযোগ। আর যদি এটা না করে থাকে তাহলে জানবেন যে পুলিশ কিন্তু এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে দিয়েছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আমি কেয়ার কাছে যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা কৌতূহলের প্রশ্ন নজরুলদার কাছে থাকবে। আচ্ছা, এফআইআরে কেউ যদি ভুল তথ্য দেয় এটা কি শাস্তিযোগ্য অপরাধ? দেখুন, আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে 211 নম্বর ধারা ছিল, এই দোষরা আছেন বলবেন, তো তখন থেকে এটা শাস্তিযোগ্য অপরাধ ছিল। যে ভারতীয় ন্যায়সংহিতা হয়েছে সেটাতে 248 নম্বরে এসেছে এবং এটার একটু পরিবর্তন করা হয়েছে। এখন যদি কেউ মিথ্যে অভিযোগ শুধু করে তাহলে সাজাটা 5 বছর, আর সেই মিথ্যে অভিযোগের ভিত্তিতে যদি প্রসিডিং শুরু হয়ে যায় তাহলে সাজাটা 10 বছর। অর্থাৎ আপনারা যেটা বলছেন ওই যে বাড়িতে ভাঙচুর সময় বাড়ির লোকই বলছে ভাঙচুর হয়নি, হ্যাঁ, তো যার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে তিনি যদি কেস করেন তাহলে কিন্তু 10 বছর সাজা হবে, তার সঙ্গে মারাত্মক লাখে জরিমানাও আছে। আচ্ছা, অতএব সাজাটা কঠিন। এটার হ্যাঁ এটা সবসময় অপরাধ, এটা ইটসেলফ অপরাধ। ফলে এইখানে যদি কেউ মনে করেন যে মিথ্যা অভিযোগ দায়ের করব এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে একটা তদন্ত ইনিশিয়েট করিয়ে কাউকে হ্যারাস করব, তাহলে কিন্তু তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা হওয়াটাই উচিত এবং পুলিশের দায়িত্ব যে যাতে সেই বিধিবদ্ধ ব্যবস্থা গৃহীত হয় সেটা করা, যাতে একটা ইনস্ট্যান্স তৈরি হয়, যাতে উদাহরণ তৈরি হয়, ভবিষ্যতে যাতে এটা করা থেকে লোকজন বিরত থাকে। কারণ শুধুমাত্র যে এই বিচার হলো এটা শুধুমাত্র যথেষ্ট নয়, বিচার হচ্ছে এটা দেখানোটাও যথেষ্ট। বেশ, এই কেসে কি হবে সেদিকে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। কেয়ার কাছে যাওয়ার আগে অর্ণবের একটা শব্দবন্ধ আমি একটু ধার করব, চমৎকার লেগেছে আমার, দৃষ্টিভঙ্গির ফারাক। আচ্ছা, দৃষ্টিভঙ্গির ফারাক বিজেপি আর তৃণমূলে ঠিক কতটা? এটাতে আসার আগে আমি দ্রুত একবার মদন মিত্র আজকে কি বলেছেন দেখাবো। সময়সীমাটা আরও কমে গেছে 1 মিনিট থেকে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে মদন মিত্র চাইলে যাদবপুর দখল করতে পারেন। দেখুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা পার্টি চুপ করে আছে, সংযম দেখাচ্ছে। শুধু একটুখানি মমতা ব্যানার্জিকে মানে ইনস্ট্রাকশনও দিতে হবে না, খালি বলতে হবে যে আপনি ছাত্র পরিষদের নেতৃত্ব আপনার বুঝে নিন। কতক্ষণ? অরূপ 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। মানে একটা কানে কানে কথা বলার পর দুটো কান তো খুঁজে পাওয়া যাবে না কথা বলার জন্য। পুলিশ পাঠানোর আমি পক্ষে নই। শিক্ষায়তনের মধ্যে গিয়ে পুলিশ আচরণ করবে, লাঠিচার্জ করবে। পুলিশের তো দরকার নেই লাঠিচার্জ করার। একটা করে চড় দিলে তো দ্বিতীয় চড় মারার জায়গা নেই। কটা ছোঁড়া তো 50 থেকে 100। এই যে ধর্মঘট ডেকেছে সারা পশ্চিমবাংলায়, খবর নিন তো কটা পশ্চিমবঙ্গের কটা কলেজে ধর্মঘট হচ্ছে। দ্যাট টাইম হ্যাজ কাম টু ফাইট ব্যাক। ওদের হিড়ির করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়ে এসে সামনের খালে ফেলে দেওয়া উচিত ওই বদমাশগুলোকে। দেখুন, আমার ছোটবেলায় অসম্ভব একটা দৌড় প্রতিযোগিতা, তখন তো ইন্টারনেটের যুগ নয়, টেলিভিশন লাইভ টেলিকাস্ট হতো না। বেন জনসন আর কার্ল লিউসের দৌড় প্রতিযোগিতা নিয়ে এসে মারাত্মক উত্তেজনা হয়েছিল, আনন্দমেলা প্রচ্ছদ কাহিনী বের করেছিল। পরে অবশ্য বেন জনসন ড্রাগ ইত্যাদি ব্যাপারে পদঘাতছাড়া হয়, কিন্তু সে খুব উত্তেজনা। কিন্তু এটাও আমার প্রায় অলিম্পিকের 100 মিটার দৌড়ের মতো লাগছে। অরূপ বিশ্বাস বলেছেন 1 মিনিটে দখল, মদন মিত্র বলছেন 30 সেকেন্ডে দখল, 25 সেকেন্ড, 15 সেকেন্ডে কে বলবেন, অপেক্ষায় আছি। কিন্তু তার আগে কেয়া ঘোষ বিজেপি প্রতিনিধি, এইখানে কোথাও কেয়া একটা যাদবপুর
বিশ্ববিদ্যালয়ে মদন মিত্রের হুমকির সঙ্গে রাজ্য বিজেপি একমত হবে কিনা এটা আমার কৌতূহল। তার কারণ এর আগে দিলীপ ঘোষ বলেছেন সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, শুভেন্দু অধিকারী বলেছেন কেন্দ্রীয় বাহিনী ঢোকানোর কথা, আজকে মদন মিত্র বলছেন 30 সেকেন্ড, এর আগে অরূপ বিশ্বাস 1 মিনিট বলেছেন। কিন্তু কথা হলো যে যাদবপুর কে দখল করবে, বিজেপি না তৃণমূল? করি আমি। সুমন, আপনি শুরু করলেন একটা কথা বলে যে দৃষ্টিভঙ্গির ফারাক তো আছে। কেন বলছি সে কথায় না হয় পরে আসি। তার আগে আমি দেখছি এই রাজ্যে একটা চমৎকার ম্যাগি নুডলসের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। ম্যাগি নুডলস দেখুন আমরা সবাই জানি 2 মিনিটে তৈরি হয়, আর এখানে অরূপ বিশ্বাস মন্ত্রী বলছেন 1 মিনিট, এখন মদন মিত্র আরও সময়সীমা কমিয়ে দিয়ে 30 সেকেন্ড করে দিয়েছেন। অর্থাৎ একটা কোথাও অলিখিত কম্পিটিশন চলছে যে কে কোথায় যাদবপুরকে নিয়ে কত জ্বালাময়ী বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের নম্বর বাড়াতে, বা এক্ষেত্রে মাফ করবেন সুমন, আমার মনে হচ্ছে খানিকটা কমলেও কমতে পারে। কেন বলছি? তবে সার্জিক্যাল স্ট্রাইকে নাকি আরো কম লাগে। নিশ্চয়ই আসছি, আমি অবশ্যই আসবো, আমি পালিয়ে যাওয়ার বান্দা নই। দেখুন আমরা দেখছি যে এই রাজ্যে একটা চমৎকার খুব সুন্দর, আমি সেটিং আয় তবে সহচরী হাতে হাতে ধরি এগুলো অনেকবার বলেছি, কিন্তু আমরা দেখছি অবশ্যই সবার আগে বলে দিই ইন্দ্রানুজের তার সুস্থতা কামনা করি, তার সামনেও লম্বা জীবন পড়ে রয়েছে, তার সুস্থতা অবশ্যই কামনা করি। কিন্তু আমি কেন বলছি এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা আপনি বললেন, আমার মনে পড়ে যাচ্ছে এই ঘটনাগুলি ঘটতো না, ব্রাত্য বসু তার উপর আক্রমণের ঘটনাই ঘটতো না যখন 2019 সালে, এখন তিনি তৃণমূলে রয়েছেন, তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ওপরে যখন এই দুর্বিনীত ছাত্ররা যেভাবে হামলা করেছিল, যদি সেই সময় ব্যবস্থা নেওয়া হতো, মহামহিম রাজ্যপাল বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর মহাশয় তার উপরে আঘাত হানা হয়েছিল। 2023 সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল, এবং সেই সময় এই আয় তবে সহচরী হাতে হাতে ধরি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন স্পিকটি নট হয়েছিলেন। এবং সেই কারণেই ওই একবার চিদম্বরম সাহেব বলেছিলেন না, পেড ব্যাক বাই ইয়োর ওন কয়েন্স, ঠিক তাই হয়েছে এবারে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমি উল্লসিত হচ্ছি না। আরে বুদ্ধদেব ভট্টাচার্য নামটা আনলেন, দেখুন আজকে বামেদের কি অবস্থা। আমি কেন বলছি আয় তবে সহচরী, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে বলছি বামেদের কি অবস্থা। যে ইন্দ্রানুজ, অবশ্যই সে অসুস্থ, অবশ্যই তার বিরুদ্ধে অত্যন্ত পুলিশি অত্যাচারের সে শিকার হচ্ছে, সেই বিষয়ে আমরা জানি, এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে কে বেশি জানবে। আমাদের কর্মীদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে মিথ্যে কেস দেওয়া হয়, তাদেরকে ঘর ছাড়া করা হয়, তাদের বাড়ি ভাঙচুর করা হয়, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, বাড়ির মেয়েদের শ্লীলতাহানি করা হয়, তা আমাদের থেকে ভালো বেশি কে জানবে। কিন্তু অন্যদিকে আমরা কি দেখছি, যে ইন্দ্রানুজ আমরা দেখেছি যে বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলেছিল 2009 সালে, সম্ভবত যদি ভুল বলে থাকে আমাকে কারেক্ট করে দেবেন, যখন সেই প্রাণঘাতী তার কনভয়তে হামলা হয়েছিল, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যারা সেই মাওবাদীদের কথা হয়েছিল, সেই মাওবাদীদের সমর্থনে ইন্দ্রানুজ, তার বিরুদ্ধে কেন এই তৃণমূল সরকার ব্যবস্থা নেয়নি? কারণ ওই একটা জায়গায় সব ওই ওয়াদা করো সাজনা হাম হোঙ্গে না জুদা, ওই একটা ব্যাপার। কারণ ভোট আসছে, ভোট এলেই নো ভোট টু বিজেপিতে, এদের সবাইকে দেখা যাবে বাম, উগ্র বাম, অতি বাম, কম বাম, সবুজ বাম, ঝান্ডু বাম, সব রকম বামকে আপনি দেখতে পাবেন। আচ্ছা আমি আরেকটা শেষ করছি, আমার সময়সীমা শেষ হয়ে গেছে। এবারে চলে আসে পুলিশি অত্যাচারের যে মিথ্যে মামলা, মিথ্যে হয়, সব তো আমরা জানি। ইন্দ্রানুজের বাবা লড়ছেন, তার প্রতি আমাদের সহমর্মিতা রইল। কিন্তু আমাদের এই রাজ্যে মহিলাদের ওপর, এখানে এক বোন বসে আছে, নিশ্চয়ই তার পুলিশি নির্মমতার গল্প বলবে, কিন্তু আমাদের এই রাজ্যে মহিলাদের ওপর এক মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে যে বারে বারে অত্যাচার হয়েছে, সেটা নিয়ে আমরা কি বলবো? যখন আপনি বলছেন সার্জিক্যাল স্ট্রাইক, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, হ্যাঁ আমাদের এইখানে এই যাদবপুরের মধ্যে কেন, যাদবপুর কি একটা স্বতন্ত্র দ্বীপ? যাদবপুরে কেন, কিসের জন্য ছাত্র সংসদ নির্বাচন হবে না? আমরাও দাবি জানিয়েছি, আমরা এবিভিপি থেকে দাবি জানানো হয়েছে। এবং শেষ করছি একটা খুব তথ্য দিয়ে, আমি কেন বারে বারে বলছি আয় তবে সহচরী, 2000 সালটা হচ্ছে 2022, এই ইন্দ্রানুজ সে বলেছিল খতম করো এবিভিপি বিজেপিকে, তার বিরুদ্ধে জোড়াসাঁকোর থানায় এফআইআর করা হয়েছিল। কিন্তু কি কাকস্য পরিবেদনা, জোড়াসাঁকো থানা কিন্তু সেই এফআইআর এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, যার প্রতিফলন আজকে ব্রাত্য বসু পাচ্ছেন, এবং স্বাভাবিকভাবেই এই মানে কর্মফল যাকে বলে সেটাই হচ্ছে। বেশ, এর পরের বক্তা নিঃসন্দেহে বামেদের তরফ থেকে, তিনি যাদবপুরের ছাত্র এবং
অধ্যাপক, বহু দশক অধ্যাপনা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। পার্থদা দেবেন, কিন্তু তার আগে অর্ণবের উত্তরটা নিয়ে নেব। আমি শুধু প্রথমেই বলবো যে আমি যে দৃষ্টিভঙ্গির ফারাকের কথা বললাম ওই জায়গাটা আমি স্টিক করে থাকছি, এবং কেয়াদির কথা কিন্তু সহচরীর দিকে যাচ্ছে না, একেবারেই সম্পূর্ণ ভুল উনি ন্যারেটিভটা তৈরি করলেন। দেখুন, দিলীপ ঘোষ যে পদ্ধতিতে বললেন যে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করা হোক, ঠিক তার উল্টো করে আমি বলবো ব্রাত্য বসু কিন্তু আজকেও ভাস্কর্য থেকে দেখে যখন বেরিয়ে এসে বলেছেন আমি চাইলেও একটু বলতে দিন দিদি, একটু বলতে দিন, যখন উনি কিন্তু আজকেও বলেছেন যে আমি যদি চাইতাম তাহলে কিন্তু আমি পুলিশ করতে পারতাম। আমি এখনো এই জায়গায় স্টিক করে আছি যে পুলিশ করে জিতবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে সার্জিক্যাল স্ট্রাইক উনি রাষ্ট্রবিরোধী বলে উনি যে সার্জিক্যাল স্ট্রাইকটা বলেন, আর আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে গণতন্ত্রের যে পরিসর, সেই গণতন্ত্রের পরিসরে আমরা হস্তক্ষেপ করব না। তার মানে এই নয় যে রাষ্ট্রবিরোধীতাকে আমরা সমর্থন করছি, কিন্তু গণতান্ত্রিক স্পেসটুকু থাক, এইটুকু থাক। আচ্ছা, যখন এই রাষ্ট্রবিরোধী পোস্ট করেছে ইন্দ্রানুজের বিরুদ্ধে বা যারা যারা করেন আর কি, তাদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এটা জানার খুব আগ্রহ। আমি পার্থদার কাছে যেতে হবে, তার আগে দ্রুত কেয়া মনে করিয়ে দিল। আমি পরিষ্কার বলছি, প্রথম দিন সেই প্রতিবেদনের ইন আ নাটশেল দেখিয়েছিলাম কি বলেছিলাম। যখন বাবুল সুপ্রিয়কে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে কেন বাবুল সুপ্রিয় তখন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন যাবেন, আমরা বলেছিলাম যে কেন যাবেন না। পাশাপাশিও একটা শব্দবন্ধ ব্যবহার করলো কেয়া যে দুর্বিনীত। আমি বলছি যে বাবুল সুপ্রিয়র ওপর আক্রমণের আমরা নিন্দা করেছি, পাশাপাশি তার প্রতিক্রিয়ায় যখন এবিভিপির একটা অংশ ওইখানে একটি অফিস ভাঙচুর করে ইউনিভার্সিটি চত্বরের মধ্যে ঢুকে এসে তারও সমানভাবে নিন্দা করেছি। এইটাই হচ্ছে আমাদের অবস্থান। আমরা খুব পরিষ্কার পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব, তার আগে আরেকবার মাননীয় বিচারপতি এবং আজকে কলকাতা হাইকোর্টে তিনি কি বলেছেন আপনাদের দেখাবো। তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন আজ একজন মাননীয় বিচারপতিকে বলতে হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়। আমার তো মনে হয়েছে বাংলাদেশের কথা, আজকাল অবশ্য সমস্ত কথাতেই আমার মামলা হচ্ছে, প্রায় রোজ মামলা হচ্ছে। আমি বেনিফিট অফ ডাউট, আচ্ছা শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো কিছু ভেবে নিশ্চয়ই বিচারপতি বলেছেন। অর্থাৎ বাংলাদেশ বা শ্রীলঙ্কার অরাজকতার ছবি মাননীয় বিচারপতির চোখের সামনে ভেসেছে, তাকে বলতে হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়। এবং তারপর যা বলছেন সেটা এ রাজ্যের রাজনীতিবিদদের বলার কথা ছিল, তারা কেউ বলছেন না। আবার বলছি যে কোনো পক্ষকে আমরা ক্লিন চিট দিতে পারছি না। আজকে মাননীয় বিচারপতি বলছেন কোট আনকোট দুপক্ষকেই দায়িত্বশীল হতে হবে। মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে। এটা অর্থাৎ যাদবপুরের ঘটনা যদি উদাহরণ হয় তাহলে গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে। সামনে ভোট আসছে, সমস্যা কিন্তু বাড়বে। আমি আবার বলছি, আমার পরের বক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অধ্যাপক, আমি বলছি প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। এই সহজ কথাটা বুঝতে আমাদের রাজ্যের রাজনীতিবিদদের, পলিসি মেকারদের এত সময় লাগছে কেন? ঠিকই সুমন, প্রথম আমি বলি যে আজকে বিচারপতি মাননীয় যে কথাটা বলেছেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মতো অবস্থা যেন না হয়, কথাটা ইন্টারেস্টিং এই কারণের জন্য যে আজকে সন্ধ্যাবেলায় মদনবাবুও যে মন্তব্য করেছেন যে 30 সেকেন্ডে যাদবপুর দখল করে নেবো, তার আগে অরূপবাবু বলেছেন। ইনফ্যাক্ট কার্যত আপনি মাসখানেক আগে আপনি একটা অনুষ্ঠান করছিলেন, বাংলাদেশের কিছু অবসরপ্রাপ্ত সেনা তারা আসলে কলকাতা দখলের ডাক দেয় 4 দিনের মধ্যে, 4 মিনিটের মধ্যে। অক্ষমের আর্তনাদ, যেটা আমার বারবার মনে হয়েছে যে এটা আমরা প্রত্যেকবার দেখছি যে আসলে এটা একটা ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছেটার কিছু তো প্রতিফলন করছে না। ফলে এই যে দিলীপ বাবুর যদি বলেন সার্জিক্যাল স্ট্রাইক, মদন বাবুর হচ্ছে যে 30 সেকেন্ডে দখল, এই সবগুলোই একই জায়গা থেকে তৈরি হচ্ছে। অথচ আমাদের আদালত যখন বললেন যে রাজ্যের সরকারের কাজ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়, একটা স্টেট এডেড ইউনিভার্সিটি, রাজ্যের মুখ উজ্জ্বল করছে, সেটাই স্বাভাবিক অবস্থা ফেরানো। আমি বললাম উদ্যোগ কোথায়? শাসক দলের নেতারা রোজ বাউন্ডারির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন তাতে স্বাভাবিক অবস্থা কখনো ফিরবে না। ফলে এখানে ইম্পর্টেন্ট পার্ট যে সেদিন শনিবার দিনে যখন এই ঘটনাটা ঘটলো, যে একজন মন্ত্রীর গাড়ির চাকায় একটা 5 স্টার ইউনিভার্সিটির প্রতিবাদী পড়ুয়া পৃষ্ঠ যদি হয়, সেটা রাজ্যের জন্য কোনো ভালো বিজ্ঞাপন নয়। এটা যদি কেউ মনে রাখেন তাহলে পুলিশের কাজ ছিল প্রথম যে এই ঘটনাটা কি করে ঘটলো সেই এফআইআরটা নেয়। অথচ সেই ইন্দ্রানুজ যে ছাত্রটি যে চাপা পড়লো, সে বলতে যাচ্ছে যখন যে এই ঘটনা ঘটেছে, আপনি অভিযোগ নিন। হাসপাতালেও তার অভিযোগ নেওয়া হয়নি, পুলিশ গিয়ে ফিরে চলে এসেছে। তার ভিডিও রেকর্ডিং আমরা প্রত্যেকে দেখেছি। একদম তাই, পাত্ররা একমত। কিন্তু আমি বলছি তার সঙ্গে এইটাও কি স্পষ্টভাবে আপনাদের বলার সময় আসেনি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো নিষিদ্ধ অঞ্চল নয়, সেখানে একটি সংগঠন একটা অনুষ্ঠান করতে পারে এবং একটা ঘোষিত কর্মসূচিতে রাজ্যের শিক্ষামন্ত্রী যেতে পারে। এইটাও জোর গলায় বলার সময় এসছে, কেন তাদের বাধা পেতে হবে? অবশ্যই এটাই বলছি যে এই দুটো জিনিসই, শাসক দলের ঘোষিত একটা সেমিনার এবং আমি বলছি বিরোধীদের একটা প্রতিবাদ, এই দুটো সহাবস্থান সম্ভব।
সেখানে যে সহনশীলতার দরকার ছিল শাসক দলের পক্ষে তারা সেটা দেখাতে ব্যর্থ হয়েছে। পুলিশ, আপনি পুলিশের আচরণ থেকে অর্ণব বলছিল, কথা শুনতে ভালো লাগছে যে দে অ্যালাউ ডিসেন্ট। আমরা যদি ডিসেন্ট অ্যালাউ করতো না, 7খানা এফআইআর এর যা বয়ান, একেবারে ইউনিল্যাটারাল বয়ান, যেখানে দাঁড়িয়ে কোনো সত্য অসত্যের বিচার না করেই, আমি বললাম কালকে সকালে মিটিং হচ্ছিল ইউনিভার্সিটিতে, আমরা জিজ্ঞেস বিরাট ডিসেন্ট, জানেন তো, বিরোধীদের বিরুদ্ধে মামলার খরচটা শুধু একবার শ্বেতপত্র প্রকাশ করে সরকার সামনে আনুন, সেটাই ভাবছি যে সংবাদ মাধ্যম এবং বিরোধীদের বিরুদ্ধে মাসে কটা মামলা সরকার করছে, তার কি খরচ, ট্যাক্স পেয়ারের মানি কিভাবে অপব্যয় হচ্ছে। তাহলে ডিসেন্ট অ্যালাউ করার নমুনা যদি এই হয় যে গন্ডা গন্ডা এফআইআর যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধে হবে, আর আমরা স্টুডিওতে এসে বলবো আমরা ডিসেন্ট অ্যালাউ করছি, এটা একটা নতুন ফরম্যাট। ফলে আমার কথা হচ্ছে যে পুলিশ যে কাজটা করেছে, পুলিশ ঘটনার আগেও ব্যর্থ, পুলিশ ঘটনার পরেও ব্যর্থ। এই কারণের জন্যই বললাম যে দেখুন, যে ছাত্রটির অপারেশন থিয়েটারে 14খানা সেলাই যখন চলছে, একসাথে 4টে এফআইআরে তাকে অভিযুক্ত করা হচ্ছে, সে কোথাও আগুন লাগিয়েছে, সে কোথাও ভাঙচুর করেছে, এই ঘটনা ঘটছে, তাহলে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থাটা কোথায় থাকবে? ফলে একটা স্বচ্ছ তদন্ত না হলে আপনি ন্যায় বিচারের প্রশ্ন আসে থেকে, ফলে মুড়ি মুড়কির মতো এই কাজ হচ্ছে এবং রাজ্যের প্রশাসন তাদের নির্দেশেই হচ্ছে। অর্থাৎ পুলিশকে আমি বললাম প্রতিহিংসা পরায়ণ হওয়ার ইঙ্গিত। ওই যে মদনবাবু বলছিলেন না, একবার মুখ্যমন্ত্রী একটা ইশারা করলেই হয়, কিরকম দেখিয়ে দেবো। আমি বলছি এই ইশারাটা নিশ্চয়ই পুলিশের কাছেও আছে, যে যা করার করুন, ঘটনা ঘটে গেছে, এরপরে আপনারা টাইট দিন। এই যে টাইট দেওয়ার রাজনীতি যাদবপুরকে, আমি বললাম এটা সম্ভব না। ত্রিগুণা সেনের হাত থেকে শুরু হয়েছিল গোপাল সেন অবধি, ফলে এখানে অনেকে টাইট দেওয়ার চেষ্টা করেছে, যাদবপুর টাইট হয়নি। যাদবপুর রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। আমি রাজ্যের সরকারের কাছে দাবি জানাবো যে আপনারা মুখ পোড়ানোর কোনো পথ নেবেন না। এইটুকু আমি একমত যে 1950 সালে যে গৌরবময় ঐতিহ্যের পথ চলা শুরু হয়েছে, সেটা এত সহজে থেমে যেতে পারে না, তাতে কালির দাগ লাগানো খুব মুশকিল। আমি এখানে ডিসেন্ট অ্যালাউ করার কথা বলছিল, এই ছোট বোনটা স্টুডিওতে আছে, ও বলবে যে কিভাবে ডিসেন্ট অ্যালাউ করে আমাদের সরকার, ওর নানা অভিযোগ আছে, কিন্তু সেটা আলোচনার পরের পর্বে। তার আগে দেখাবো, কালকে আপনাদের দেখিয়েছিলাম যে ইন্দ্রানুজের মা কি বলেছিলেন, আজকে সরাসরি ছেলের মাকে কাউন্টার করলো। ছেলের বক্তব্য, মা বলেছিলেন যে গাড়ির ধাক্কায় ছেলে আহত হয়েছে, কিন্তু ঘটনাটা ইচ্ছাকৃত ছিল না, এটা অ্যাক্সিডেন্ট। আজকে হাসপাতালের বেডে শুয়ে ইন্দ্রানুজ বললেন যে মা পেশায় অধ্যাপক, তার মায়ের ওপর রাজনৈতিক চাপ থাকতে পারে। কি বলেছেন দেখাবো। এটা অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত নয়। আমার মায়ের ওপর এই রাজনৈতিক প্রেশারটা রয়েছে। মায়ের মতো করে বলছে, মা তো আর এই রকম পরিস্থিতির মধ্যে তো আর মায়েরা কোনোদিন পড়েনি। ইন্দ্রানুজের জখম হওয়া কি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা, তা নিয়েই মা ও ছেলের মতভেদ স্পষ্ট। আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি, কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত নয় এবং এটা কেউই চায়নি। যদিও মায়ের অবস্থানে সম্পূর্ণ উল্টো মেরুতে ছেলে। কলেজে পড়ে, যে কলেজে তৃণমূলের এটা অজানা কলেজে কীভাবে স্থানীয় তৃণমূলের গুন্ডারা দাপিয়ে বেড়ায়, এটা অজানা। এটা দুঃখজনক যে নিজের সন্তানের ওপর আমরা কোনো একটা খুনের প্রচেষ্টাকে যখন নিজের কাজের জায়গায় রাজনৈতিক চাপের কারণে এতটা ভোট কিলোমিটার নিয়ে কথাগুলো বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক। আমি বুঝতে পারছি সে কোন চাপের জায়গা থেকে বলছে। ছেলের পাশেই দাঁড়িয়েছেন বাবা। বিষয়টাকে হালকা করে দিলে চলবে না, যে একটা ক্যাম্পাসের মধ্যে একটা ছাত্র একজনের গাড়ি চাপা পড়ে বা তার আঘাতে ধাক্কা লেগে তিনি আহত হয়েছেন, এইটা হচ্ছে গিয়ে সবচাইতে বড় বিষয়। শনিবার থেকে কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ইন্দ্রানুজ, কিন্তু এই হাসপাতালে তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ ইন্দ্রানুজের। এখনও দেখবেন যে রিপোর্টে বেরিয়ে গেছে আমার হাতের হাতটাকে ফ্র্যাকচার এবং পায়ের দেখি এখানটাকে ফ্র্যাকচার, সেইগুলো কিন্তু এখন কোনো ট্রিটমেন্ট শুরু হয়েছে। এই যে এখনও বিলম্ব হয়ে রয়েছে ট্রিটমেন্টটা, এটার অন্যতম কারণ আমি মনে করছি যে এই হসপিটালের প্রশাসনের ওপর পুলিশ এবং তৃণমূলের যে চাপ রয়েছে, একটা বেসরকারি হাসপাতালের মধ্যে একটা চাপ দেওয়া সম্ভব, সেই চাপের কারণেই করছে না। এরকম কোনো কিছুই সঠিক নয়। ওনার চিকিৎসা একদম যেটা মেডিকেল প্রোটোকল অনুযায়ী, প্রপার প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট হওয়া দরকার, সেই ট্রিটমেন্টই হচ্ছে। এখানে কোনো সরকারের চাপ বা এইরকম কোনো কিছু ব্যাপারই নেই। এথিক্যালি অ্যান্ড ক্লিনিক্যালি যেটা ঠিক পেশেন্টের জন্য সেটাই করা হয়, অ্যান্ড ইন্দ্রানুজের ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে। সব মিলিয়ে বিতর্ক বাড়ছে বই কমছে না। কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন,
আমরা বিশ্বাস করি যে পরিবারের মধ্যে মতবিরোধ তো থাকতেই পারে, মা এবং ছেলের মত অন্যরকম হতে পারে। এই অনুষ্ঠানে প্রথম দিন সম্ভবত সোমবার আপনাদের দেখিয়েছিলাম যে বাবা ছেলে মানে অভিনব বসু একটি রাজনৈতিক দল করে, এসএফআই করে, তার বাবা অমৃত বসু তৃণমূল কংগ্রেসের সাঁকরাইলের ব্লক সভাপতি, একেবারে সম্পূর্ণ দুটো মেরুর মতামত। এইগুলো নতুন কিছু নয়, যুগে যুগে ঘরে ঘরে হয়েছে। কিন্তু এবার আমি পরে যার কাছে আসবো ঘটনাচক্রে, তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক শুভময় মৈত্র। আমি শুভময়দার কাছে পরিষ্কার জানতে চাইবো যে কি বেশি দিন আগে নয়, 2023-এর অগাস্ট মাসে হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে এই এত হইচই, এত চিৎকার চেঁচামেচি, তারপর এই একটা ঘটনার পর স্টক টেকিং করতে গিয়ে দেখছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রোজ দর্শকদের মনে করিয়ে দিয়ে বদনাম করা সহজ নয়। এখনও প্রত্যেক বাঙালি রাজ্যবাসী যাদবপুর নিয়ে গর্বিত। ন্যাকের র্যাঙ্কিংয়ে A+, 2024 সালে কেন্দ্র সরকারের যে র্যাঙ্কিং তাতে দেশের সেরা রাজ্য বিশ্ববিদ্যালয় ভাবুন, সেইখানে স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই, 4 শাখায় বিজ্ঞান, কলা, ইঞ্জিনিয়ারিং, ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, সেখানে কোনো স্থায়ী ডিন নেই, স্থায়ী ফিনান্স অফিসার নেই, স্থায়ী মুখ্য গ্রন্থাগারিক নেই, স্থায়ী প্লেসমেন্ট অফিসার নেই। আমি শুভময়দার কাছে প্রশ্ন, মানে আমি বলছি আমি ঘটনা ভয়ঙ্কর, ভয়াবহ, না ঘটলে ভালো হতো, কিন্তু চোখে আঙুল দিয়ে আবার একবার দেখিয়ে দিল চর্চা হচ্ছে বলে এই রকম একটা কেন্দ্র সরকারের র্যাঙ্কিংয়ে দেশের সেরা রাজ্য বিশ্ববিদ্যালয় এত নেই, এর তালিকা দীর্ঘ কেন? এই গোটা বিষয়টা যদি একটু বলেন আপনি। মানে মূল মুশকিলের যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেস বাদে যে তিনটি রাজনৈতিক দলকে আমরা খুব ভালোভাবে চিনি আর কি, বিজেপি, তৃণমূল আর CPIM, এরা বেশিরভাগ সময়ই চেষ্টা করেন যে শিক্ষাঙ্গনে তাদের লোককে বসিয়ে সেখানে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। এবং এর উদাহরণ আমরা অনেক দেখেছি। যাদবপুরের ক্ষেত্রে বিশেষভাবে বলতে হয়, শঙ্কর সেন থাকার সময় হয়তো কিছুটা পরিস্থিতির সুবিধে ছিল। আজকে ভাস্কর গুপ্ত মহাশয় আমার মাস্টারমশাই, আমি আজকেও আশা রাখি তিনি সেখানকার উপাচার্য হবেন পূর্ণ সময়ের, এবং তার কাছে আমার যথেষ্ট আশা আছে। আশা করি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তার মতো একজন মানুষ যাদবপুরকে হয়তো ঠিক পথ দেখাতে পারবেন। কিন্তু এই জায়গায় প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে আপনি যে কবিতাটা দিয়ে শুরু করেছিলেন তার একটা জায়গা আমায় বলতেই হবে আর কি, আমার কণ্ঠস্বর শামসুর রহমানের কবিতা মাতাল ঋত্বিক কাব্যগ্রন্থের। তবে কেন বারংবার দেখেও অনেক কিছু আজ না দেখার করি ভান, কেন সাজি বিহবল বধির, কেন কণ্ঠস্বর রাখি চেপে সর্বক্ষণ, আর আমি বোবাকালা থেকে সেজে থাকবো না, এই স্বরের কারুকাজ পৌঁছে দেব মেঘনা নদীর নিচে, ব্যাকুল অধীর পাহাড়ে পাহাড়ে, কণ্ঠস্বর হবেই সর্বত্রগামী। আমি আমার কথা বলছি না, কারণ একটু আগে সুশ্রীষা সোরেন মহাশয়কে যেভাবে হেঁটে আসতে দেখলাম না, গাটা শিরশির করে উঠেছে। এত কথা আপনার এই ঘেরাটোপের মধ্যে বলছি, তারপর এমনিই কোমরে ব্যথা, ওনার মতো কয়েকটা ঘা খেলে শরীরটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমি তো ভালো জানি না, আর কে বাঁচাবে তাও জানি না। সুতরাং আমি অত্যন্ত সাবধানে কথা বলবো। ভুলটুল বলে ফেললে আপনি রাতে দেখানোর আগে মুছে দেবেন ভালো করে। দৃষ্টিভঙ্গির কথা হচ্ছে, বাচ্চার ওপর দিয়ে গাড়ি চলে যাবে আর দৃষ্টিভঙ্গির কথা হবে। সুস্মিতা সোরেন হেঁটে আসতে পারবেন না আর দৃষ্টিভঙ্গির কথা হবে। খুব ভালোভাবে ভাবতে হবে। ধাক্কা যখন মারা হয়েছে, গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, নিশ্চয়ই রাষ্ট্রশক্তি বলবে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন হয়েছে। তো গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন হয়েছে, কতটা গ্রেভ? ছাত্রর গাড়িতে চলে গেলে এবং তারপর তৃণমূলের নেতারা বলবেন তারা মানবতাবাদী, তারা দুঃখ পাচ্ছেন, আর ওদিকে ফিজিক্সের ডেমনস্ট্রেশন দেখানো হবে চোখের কতটা কিভাবে ফাটতে পারে ইউটিউবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠবে কতটা মানবতা তৃণমূলের লোকেরা দেখাচ্ছেন। আমি ধন্যবাদ জানাবো ব্রাত্য বসুকে, অত্যন্ত দায়িত্ব নিয়ে কথা বলেছেন। কিন্তু তৃণমূলের বাকি নেতারা যে ভয়টা দেখাচ্ছেন, যেভাবে ধমকাচ্ছেন, তাতে আমাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। এবং সাডেন প্রভোকেশন সকাল থেকে শুরু করে তো অনেকক্ষণ চলেছে এই ব্যাপারটা, সাডেন তো নয়, অনেকক্ষণ চলেছে। ফলে ছাত্ররা যখন উৎপাত করছিল, হ্যাঁ ছাত্ররা উৎপাত করছিল, বুদ্ধায়নে ট্রাফিক জ্যাম যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দেখাতে গেছিল, হ্যাঁ ছাত্ররা উৎপাত করেছে। অতিবামদের সঙ্গে আমার রাজনৈতিক মত মেলে না, যাদবপুরে সত্যিকারের মানুষকে অনেক ক্ষেত্রে কথা বলতে দেওয়া হয় না, কিন্তু তা বলে ছাত্রর গায়ের ওপর দিয়ে যখন গাড়ি যাবে বা সুশ্রিতা সোরেন যখন খুঁড়িয়ে আসবেন, তখন ভলতেয়ারের কথা বলতেই হবে যে তোমার কথা বলার অধিকারটা আমি কাড়বো না। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখবেন দৃষ্টিভঙ্গি তো, ওই যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তাকে ভেবে বোমা মারলেন, একটি বাচ্চা ছেলে ভুল করে মারা গেলেন, মিসেস কেনেডিও তার কন্যা, ফাঁসি হলো তো আইনে ক্ষুদিরাম বসুর আর কি। ফলে চট করে কিন্তু তুলনা করতে যাবেন না, ইতিহাস বিচার করতে অনেকটা সময় লাগে। আজকে
ইন্দ্রানুজ রায়, অভিনব বসু যে বাড়ির ঝামেলায় পড়ে গেছেন, সংসারের যন্ত্রণাটা বুঝতে পারছেন, বাবা মায়ের যন্ত্রণাটা। এই কনফিউশন হয়নি এমন নয়, পরিবারের মধ্যে নিশ্চয়ই রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আমার পরিবারের মধ্যেও আছে, আপনার পরিবারের মধ্যেও আছে, কিন্তু বাড়ির বাচ্চা ছেলেটা হাসপাতালে, কারোর পা ভেঙে গেছে, সেখানে বাবা মা কেউ তৃণমূলের নেতা বলে বুঝে উঠতে পারছেন না, ছেলের মতবাদের সঙ্গে আমার সম্পর্ক নেই, মা গুলিয়ে ফেলছেন, কোন ভয়ে বাবা হয়তো কিছুটা সাহস করে বলছেন। অর্থাৎ বামফ্রন্ট আমলে কিন্তু অন্তত কিছু বিরোধী ছিল, এবার তো তৃণমূল কংগ্রেস যেটা দিয়েই দিয়েছে 250-র বেশি আসন পাবে, তাহলে আমাদের কথা বলার জায়গা কতটা বিস্তৃত থাকবে এই প্রশ্নটা আসবেই। এবং ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, এই দাবিটাকে যদি হারিয়ে ফেললে কিন্তু খুব মুশকিল হবে। যারা এত বছর ধরে নির্বাচন করছে না, জেএনইউতে কিন্তু ওই আক্রমণাত্মক কংগ্রেস এবং তারপর যথেষ্ট ভারতবর্ষের শক্তিশালী বিজেপি, তারা কিন্তু জেএনইউ এর নির্বাচন বন্ধ করতে পারেনি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসের বাম মনোভাবাপন্ন নেতারা 2007 থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গিয়ে বামপন্থীদের 34 বছরের জগদ্দল পাথর সরিয়েছিলেন, সেই তৃণমূল নেতাদের দৃষ্টিভঙ্গি 2011-র পর 3টে টার্ম হয়ে গেল। 3টে টার্ম যখন হয়ে যায় না সুমনবাবু, বামপন্থীরা 77-এ ক্ষমতায় এসে যখন 71-এ 3টে টার্ম শেষ করেছিল, তারপর বামপন্থীদের চেহারা লক্ষ্য করুন, তৃণমূল কংগ্রেস একেবারে সেই চেহারার দিকে যাচ্ছে। হয়তো ধর্ম ইনভলভ নেই বলে ফ্যাসিবাদী কথাটা বলা যাবে না, কিন্তু কর্তৃত্ববাদ এবং আধিপত্যবাদ আমরা কিন্তু ভয়ঙ্কর ভয় পাচ্ছি। ধন্যবাদ শুভময়দা। আমি শুধু শুভময়দার 71-এর জায়গায় 91টা বসাবো 3টে টার্মের পরের। আর শুভময়দা আরেকটা চমৎকার কথা বলছেন, বড় বড় নেতারা ক্যাম্পাস খালি করার কথা বলছেন। আমার সংশয়টা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এতগুলো যে পদ খালি হয়েছে, সেই পদগুলো ভর্তি করার কথা কেউ কিন্তু বলছেন না। ক্যাম্পাস খালি করে দেবেন, যাদবপুরের ক্যাম্পাস। অর্ণব, আমি তারপরে এই শুভময়দার অন্য পয়েন্টে উনি মানে শুভময়দা যে কথাটা বললেন, শুরুকার মধ্যে একটা গল্প রয়েছে। গল্পটা হচ্ছে ভিসি নিয়োগ আটকে আছে কেন? ওটা তো সুপ্রিম কোর্টে এই মুহূর্তে মামলা চলছে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও আমাদের যিনি রাজ্যপাল, তিনি পরের পর জিনিসটাকে এমনভাবে লিঙ্গার করছেন, এমনভাবে পিছিয়ে দিচ্ছেন যে এখনো পর্যন্ত অন্তত 17টা ইউনিভার্সিটিতে আটকে রয়েছে। 14টা ইউনিভার্সিটিতে বসেছে, কিন্তু এখনো পর্যন্ত 17টা ইউনিভার্সিটিতে আটকে রয়েছে। সুতরাং প্রতিবাদ যদি করতে হয়, এই যে লম্বা একটা সময় ধরে রাজ্যপালের সঙ্গে রাজ্যের যে সংঘাত, এবং তার মধ্যে কে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে না, কার কতটা অধিকার থাকবে, সেই একটা জায়গা। আর দুই হচ্ছে, এবার যে 1925 সালের জানুয়ারি মাসে ইউজিসি যে ড্রাফট পাঠিয়েছে, সেই ড্রাফটে কিন্তু পরিষ্কার করে এই কথা বলা আছে যে ভিসি যে নিয়োগ হবে সেখানে রাজ্যের ভূমিকা থাকবে না। রাজ্যের আমি বলছি কোথায় গন্ডগোলটা অন্য, আমার ভিসি না তোমার ভিসি? এ তো মাসের পর মাস অনেক কুনাট্য রঙ্গ চলছে। একবার রাজ্যপাল তার মর্জি মতো করে দিচ্ছে, সেটা তোমরা মানছো না। পুরো জিনিসটা ভিসিতে কিন্তু আটকাই না। আমি যে ফেডারেল স্ট্রাকচারটা শিক্ষায় রয়েছে, ওটা যৌথতালিকার শিক্ষক। কিন্তু আমি বলছি আপনাদের মনে থাকবে, সেই নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম। আমি খুব দ্রুত পরের বিষয়ে যেতে হবে, কিন্তু আমি বলছি সুপ্রিম কোর্ট এই বিতর্কে ঢুকতে চায়নি। সুপ্রিম কোর্ট কার্যত ঢুকতে উনি ফ্যাসিবাদী বললেন, তো আমি জানি না কোন দলকে বললেন। আমি খালি বলছি যে দল ওপেনলি বলে দুধেল গায়ের তোষণের কথা, তারাই বোধহয় ফ্যাসিবাদী। আমি জানি না ফ্যাসিবাদীর সংজ্ঞাটা পাল্টেছে, বা শুভময়দা বোধহয় ওবিসি এ বির নতুন তালিকাটা দেখেননি, তাহলে অন্তত তৃণমূলকে ফ্যাসিবাদী নয় এই তাদের এই সুনামটা। আমি শুধু একটাই কথা বলবো, আপনি যত বড় লিস্টটা বললেন ভিসি থেকে শুরু করে, ভিসিটা বাদ দিলে বাকি প্রত্যেকটা নিয়োগ আটকে আছে রাজ্য সরকারের তৈরি করা আইন রাজ্য সরকার বাস্তবায়ন না করার জন্য। এক্সিকিউটিভ কাউন্সিল, ফ্যাকাল্টি কাউন্সিল, ফিনান্স অফিসার, রেজিস্ট্রার, ডিন, প্লেসমেন্ট অফিসার, যাবতীয় যা সবকটা রাজ্য সরকারের ব্যর্থতার ফল হচ্ছে এই নিয়োগগুলো না হওয়া। ফলে সেই দায় তাকে নিতে হবে। এমনকি ছাত্র সংসদ যেটা না হওয়া, রাজ্য সরকারের পাস করা আইন, সেটা রাজ্য সরকার বলবৎ করছে না। আমি বললাম এর দায়টা কে নেবে? রাজ্য সরকার ছাড়া। আমি বলছি আজকের এই দায় চাপানোর রাজনীতি চলছে অ্যাজিভ যেন ভিসি না থাকার কারণে। ভিসি তো নেই এই মাত্র 3 বছর, তার আগে থেকে গত 10-12 বছর ধরে হচ্ছে এই নেই এর তালিকা, এই নেই ওই নেই ওই নেই, নৈরাজ্য চলছে। এই নেইগুলো মিলালে যদি আপনি দেখতে থাই ভিসি নেই, অস্থায়ী ভিসি। আজকে ব্রাত্য বসু তাকে দেখতে গেছেন, আমি দ্রুত একবার তিনি কীরকম আছেন, শারীরিকভাবে অসুস্থ, তার সহধর্মিনীর বক্তব্য আমি এবিপি আনন্দে শুনছিলাম, অত্যন্ত উদ্বেগজনক। তার এর আগে একটা বড় ধরনের অসুস্থতা হয়েছে, যার ফলে পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। আমি বলছি একদিকে ইন্দ্রানুজ, অন্যদিকে ভাস্করবাবু, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা আমার থাকবে। আমি সমীরদার কাছে একেবারে শুভময়দা যে অংশগুলো তুললেন তার একটা অংশ নিয়ে যাব, কিন্তু তার আগে ভিসির খবর। প্রথমে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, তারপর তার গাড়ির ধাক্কায় এক ছাত্রের গুরুতর জখম হওয়া।
এরপর থেকেই অচল অবস্থা তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে আলোচনায় বসার জন্য অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে বুধবার বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন আন্দোলনকারী পড়ুয়ারা, কিন্তু তার আগেই হাসপাতালে ভর্তি হয়ে গেলেন তিনি। অরবিন্দ ভবনীকে খবর পান যে একটি ছেলে আহত হয়েছে, উনি তাকে দেখতে কেপিসি হাসপাতালে যান, যেটা শিক্ষক হিসেবে ছাত্রকে দেখতে যাওয়া ওনার কর্তব্য। কিন্তু যেটা উনি ভাবেননি সেটা হচ্ছে প্রবল গালাগাল এবং মানে একজন প্রায় কার্যত কাঁধের উপর উঠে জামা ছিঁড়ে দেওয়া, মানে এটাতে উনি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছেন। এরম অমানবিক চাহিদা দয়া করে আপনারা রাখবেন না। একটা অসুস্থ মানুষকে টানতে টানতে নিয়ে যাবে, এটা মনুষ্যত্ব নয়। শনিবারের ঘটনার পর থেকেই আর বিশ্ববিদ্যালয়ে আসেননি অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। জানান তিনি অসুস্থ। এরই মধ্যে উপাচার্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তাকে বিশ্ববিদ্যালয়ে এসে বৈঠকে বসার আহ্বান জানান পড়ুয়ারা। এরপরই বুধবার সকালে তিনি আর.এন. টেগর হাসপাতালে ভর্তি হন। আমরা যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তার এমআরআই শেষ হয়েছে, তাকে এখানে যখন আনা হয়েছিল প্রথমে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে তাকে প্রাইভেট বেডে কিন্তু তাকে শিফট করা হচ্ছে। প্রেশার যখন বাড়ছিল আর ঝুঁকি নেওয়া যায় না, চেষ্টা করতে এখন হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রেখে এখন যেন কোনো রকম টেনশনও না থাকে, কোনো রকম উত্তেজনার কাজ যেন উনি না করেন, সেটা হাসপাতালে থেকে সম্ভব না। পড়ুয়া জখম, বিশ্ববিদ্যালয় অশান্ত, এই পরিস্থিতিতে উপাচার্যের ভূমিকায় হতবাক পড়ুয়ারা। এটা দায়িত্বহীনতা থেকে নিজেকে এড়ানোর জন্য এই খেলা আমরা আগেও দেখেছি, নানান রাজনৈতিক মঞ্চ থেকেও আমরা দেখেছি যে লোককে কখনো সিবিআই পুলিশ ধরলে সে উডবানে চলে যায়, অমুক জায়গায় চলে যায়, তমুক জায়গায় চলে যায়। এই ছক আমরা জানি। ওনার যা অসুস্থতা আছে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু এটাও উনি মনে রাখুক যে যতক্ষণ পর্যন্ত উনি এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নেই, ওনাকে দায়িত্ব নিতেই হবে। অন্তর্বর্তী উপাচার্যের অসুস্থতার মধ্যে অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা। নাটক করতে ভর্তি হয়েছে, সে কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার নেই, কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করছে, সেখানটায় গাড়ি চলে যাচ্ছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এটা খুব কখনো মেনে নেওয়া যায় না। সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে যাতে কেসটা জোরালো হয়। বুধবার বিকেলে অন্তর্বর্তী উপাচার্যকে হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবারের ঘটনার প্রতিবাদে মিনার্ভা রেপার্টারি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, এবার সংবেদনশীলতার প্রশ্ন। আমি শিল্পী সমীর রাইচের কাছে আসবো। খানিকক্ষণ আগে শুভময়দা বলেছেন যে সত্যি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তে শুধু উপাচার্যর হয়ে বলছেন তা নয়, তার গাড়ি আক্রান্ত হওয়ার পরও বলেছেন যে তার খারাপ লেগেছে, কম বয়সী চালক ভয় পেয়ে গেছে, ছাত্রদের আহত হওয়াটা কাম্য ছিল না, এমনকি ইন্দ্রানুজের বাবা মাকে ব্যক্তিগতভাবে ফোনও করেছেন। কিন্তু পাশে রাখুন তার দল বলেছে হঠাৎ একটা ভিডিও সামনে এনে ফ্রেম বাই ফ্রেম নাকি তারা ফ্রিজ করে দেখিয়েছে সম্পূর্ণ অন্য একটি ছেলেকে, যেটা এবিপি আনন্দের ফুটেজের পাশাপাশি আমরা দেখিয়েছি যে ছেলেটি অর্থাৎ ইন্দ্রানুজ গাড়ির সামনে ছিলই না। স্কুটারের তত্ত্ব এলো, তারপর প্রশ্ন তোলা হলো যে যদি গাড়ির ধাক্কা লাগে তাহলে মাথা ভাঙলো না কেন, নাকের হাড় ভাঙলো না কেন। একটা ছেলে যখন তার 14টা স্টিচ হয়েছে বাঁ চোখে, বাঁ হাত, বাঁ পা, ভয়ঙ্করভাবে আহত, তখন এই ধরনের সংবেদনশীলতার কোট আনকোট সংবেদনশীলতার উদাহরণ সামনে রাখছে শাসক দল। আমি ঠিক এইখানে সমীরদার কাছে আসবো যে একদিকে 1 মিনিটে দখল করতে পারি, 30 সেকেন্ডে দখল করতে পারি, আরেকদিকে তোমার এক সময়ের খুবই পরিচিত, এখনও নিশ্চয়ই যোগাযোগ আছে, ব্রাত্য বসু, যে খারাপ লেগেছে, এইটুকু অন্তত বলছেন। কোনটা তৃণমূলের আসল মুখ? সুমন, প্রথম আমি যেটা বলবো যে তুমি জিজ্ঞাসা করলে যে কোনটা তৃণমূলের আসল মুখ, আমার তো নিজের কাছে সবসময় প্রশ্ন হয় তৃণমূলের কি কোনো মুখ আছে? কেন ওই পরিবর্তন যে হোর্ডিংয়ে তোমাদের সব মুখগুলো ছিল? আমাদের মুখ ছিল, আমরা তৃণমূল ছিলাম না। আমাদের যারা মুখ ছিল তার মধ্যে কিছুজন নিশ্চয়ই শাসক দলের সঙ্গে আছেন এখন, কিন্তু অধিকাংশই নেই। আমার সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখানে কতগুলো পুরো ঘটনাটাকে আমরা স্টাডি করছি, তো সমস্ত মানুষ স্টাডি করছে।
আমরা শুনছি যে শাসক দলের দুজন নেতা কিনা ওনারা বলতে পারবেন বা সহসচিব নেতা আমি জানি না, এবং তাদের কি কন্ট্রিবিউশন সোসাইটিতে সেটাও আমি জানি না। তারা বলছেন যে ইন্দ্রানুজ যে অ্যাক্সিডেন্টটা হলো ওটা আদৌ হয়নি। কেউ বলছেন ওর নাকটার কেন ভেঙে যায়নি কেন। আরে এরা কি কোর্ট? ওনারা কি কোর্ট? কেউ বলছেন এআইএ করা হয়েছে, এআইএর সাহায্য নিয়ে। এআইএর সাহায্য নিয়ে আপনারা তো সন্দেশকারীকে দেখিয়েছেন দিনের পর দিন, আপনারা করেছেন, বাংলার মানুষকে বোকা বানিয়েছেন। যেখানে মাননীয় ব্রাত্য বসু, না সমিতা, সন্দেশখালিতে অবশ্য বিজেপি ওর কোনো ডিনায়াল দেয়নি যে একজন নেতার বক্তব্য যেটা তৃণমূল এসছে সেটা এআই বলে, তো বিজেপি অন্তত বলে। বিজেপি কি বললো না বলো শোনো, বিজেপি, সিপিএম, তৃণমূল এরা রাজ্যবাসীর জীবনটাকে চালাতে পারে না। আমরা ভোট দিই, এটা সত্যি কথা, গণতান্ত্রিক সিস্টেমে ভোটটা দিতে হয়, কিন্তু এরা আমাদেরকে কিনে নেয়নি যেটা ওনারা ভাবছেন। আজকে বিজেপি বলছে না, তার কারণটাও আমরা জানি, যে কারণে আজকে সিবিআই, ইডি এতগুলো কেস, কোনোটা সুরা হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও আমরা জানি। আমার প্রশ্নটা আবারও বলছি, যেখানে মাননীয় ব্রাত্য বসু নিজে বলছেন যে এই ঘটনাটা হোক আমি চাইনি, এবং উনি দুঃখিত, ওনার পরিবার দুঃখিত, সেখানে কি করে তৃণমূলের নেতারা কেউ বলেন 30 সেকেন্ড, কেউ বলেন এক মিনিটের মধ্যে আমরা ওটা দখল করে নেব, ওনাদের পৈতৃক সম্পত্তি, নাকি ওরা বাংলাদেশের বা পার্শ্ববর্তী রাষ্ট্রকে দখল করবেন, নাকি ওনারা আমাদের সোলজারদের জেনারেল ভেবেছেন নাকি গায়ের জোর দিয়ে সমস্ত কিছু করবেন? সুমন, আমার বলতে কোনো দ্বিধা নেই যে ছাত্ররা যে দাবিটা করেছে যে ছাত্র সংসদের নির্বাচন, এটা সত্যি কথা যে ছাত্র সংসদের নির্বাচন হওয়া উচিত। আবার এটাও ভাবতে আমার ভয় লাগে, যেই ছাত্র সংসদের নির্বাচন বলা হবে, ঘোষণা করা হবে, পশ্চিমবাংলার, আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলার অধিকাংশ কলেজে যেখানে যেই ইউনিয়নের স্ট্রেংথ আছে, বিপক্ষ পার্টিকে মেরে সমস্ত অসুস্থ করে দেবে। এটা নির্বাচন? আজকে বলছেন, একটু আগে আমার ভাই অর্ণব বলল তৃণমূলের মুখপাত্র হিসেবে, যে আমরা খুব সুন্দর গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা ওখানে স্টুডেন্টদের চাই। এই যদি চাও তাহলে আশুতোষ কলেজে কি করে ওই 60 ফিটের 80 ফিটের ব্যানার ঝোলে একজন মাননীয় মুখ্যমন্ত্রীর, একজন আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির, একটা কলেজের এটা সুস্থ পরিবেশ যে কলেজের সামনে অত বড় বড় ব্যানার? এটা আমাদের রাজ্যের সম্মান বাড়াচ্ছে? সমস্ত মিথ্যে কথা। আমি আবারও বলছি, আর আমি আমার স্টুডেন্ট ভাইদের বলবো যারা এই আন্দোলন করছেন, যে আপনাদের সমস্ত দাবি থাকতেই পারে এবং আন্দোলন করবেন, স্টুডেন্ট আন্দোলন করবে না তো কে করবে? এই বয়স্ক লোকগুলো বসে বসে বলবেন যে আমরা এই করতাম, আমরা এই করব, কেউ বলছে যে খালে তুলে ফেলে দেবো, আন্দোলন করবে। কিন্তু আপনারা কেউ ভেবে দেখেছেন, একবার ওই প্রশ্নটা আসলো না। গোটা যাদবপুরবাসী, গড়িয়া, নরেন্দ্রপুর, বারুইপুর, এখানকার যে লক্ষ লক্ষ লোক প্রতিদিন রাস্তা অবরোধ বিকেল থেকে রাত্রি অবধি, স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, কেউ ফিরতে পারছে না, স্টুডেন্টরা আন্দোলন করছে, কলেজের মধ্যে করছিলেন, করুন, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মূল রাস্তা, মেইন রোড যেটা 5 নম্বর রুটের, সেই রাস্তাটাকে এইভাবে আটকাবেন না। আপনারা বুঝতে পারছেন না আপনাদের আন্দোলনটা আপনাদের বিপক্ষে চলে যাবে, যেটা শাসক দলের সুবিধা হয়ে যাবে। ওরা তখন দেখাবে আপনাদের জন্য জনজীবন বিপর্যস্ত হচ্ছে দিনের পর দিন। এটা হতে পারে না। আর আরেকবার আমি বলবো এসএফআইর কাছে যে আপনারা কথায় কথায় হরতাল ডাকবেন না। যখন একটা পরীক্ষা চলছে সেই সময় হরতাল ডাকলে আপনারা নিজেরাও জানেন যে ওই বয়সী ছেলে মেয়েদের পরীক্ষা দিতে গেলে কীরকম টেনশন থাকে। সেইখানে যদি ওদের যাতায়াত, সমস্ত পরিবেশটা সুস্থ না থাকে, মুশকিল। আমি খালি মাননীয় ব্রাত্য বসুর কাছে, আমি ব্রাত্য বসুকে আমার ছোট ভাইয়ের মতো আমি অনুরোধ করছি যে আপনি নিজে স্টেপ নিন, আপনার দলের এই সমস্ত নেতাদের মুখ বন্ধ করুন, বলুন, এবং ইন্দ্রানুজ যে অসুস্থ, এবং সেটা আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছি পরিষ্কার, তার সুস্থতা কামনা করুন, তাহলে বাংলার মানুষ বুঝবে। আপনারা ওইখান থেকে আপনার দলের যারা যারা বলছেন
তাদেরকে বিরত বেশ, করুন, বেশ। তা না হলে আমরা কেউ সহ্য করবো না। বেশ, আমি দু একটা ছোট্ট কথা বলি। এক হচ্ছে একাধিক একেবারে ইউনিক দৃষ্টিকোণ সমিতদা যেহেতু এলাকারই বাসিন্দা, কার্যত বৃহত্তর যাদবপুরের বাসিন্দা, আপনাদের সামনে তুলে ধরলেন। কিন্তু এইখানে আমরা একদম একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হবে না কেন? এই বেসিক প্রশ্নটা কেন আমরা তুলব না? যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় 2019-এর পর আর কোনো বা 16-র পর কোনো নির্বাচন হয়নি, 2019-এর পর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে 8 বছর কোনো নির্বাচন হয়নি কেন? আমি বিস্মিত। সমিতদা বললেন, আমার সমিতদার যুক্তি এবং আশঙ্কাটা আমি শেয়ার করি যে আমাদের এখানে ছাত্র সংসদ নির্বাচন মানে এই যা চেহারা এখন সমাজের, এত হিংস্রতা, তাতে হিংসা হতে পারে। কিন্তু আপনি আমাদের বলুন যে বিধানসভা বা লোকসভা বা পঞ্চায়েত এমনকি সমবায়ের নির্বাচনে হিংসা হয়, চিকিৎসকদের নির্বাচনে সেখানে যতজন ভোটদাতা তার থেকে বেশি পুলিশ রাখতে হয়। আমি বলছি সেই নির্বাচনগুলো কি বন্ধ হয়ে গেছে? আমাদের দেশে লোকসভা হয় না, পশ্চিমবঙ্গে লোকসভা ভোট দিইনি আমরা, বিধানসভা হয় না, সেইখানে যদি হিংসা হয় আর সেই নির্বাচন বন্ধ না হয়, কেন হিংসার অজুহাতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হবে? কিন্তু আমি জানি এই নিয়ে বিতর্ক আরও চলতে পারে। ইতিমধ্যে আমরা প্রায় 1.25 ঘন্টা পার করে এসেছি, কিন্তু এবার আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে আমায় রাখতে হবে। একটা মারাত্মক অভিযোগ, ইদানিংকালে এই অভিযোগ যদি সত্যি হয়, এই রকম অভিযোগ আমাদের শিউরে ওঠার মতো, কোনো সন্দেহ নেই। ছাত্র ধর্মঘট করেছিলেন, থানায় তুলে নিয়ে যাওয়া হলো, অকথ্য অত্যাচার করা হলো এবং অভিযোগ করছেন আজকে যিনি আমাদের সৌভাগ্যের ব্যাপার আমাদের সঙ্গে স্টুডিওতেই আছেন, সুশ্রিতা সোরেন, উনি ওনার কথা বলবেন এবং প্লিজ আপনি জায়গাতে বসেই বলবেন, আপনি আহত, আপনাকে কষ্ট করে পোডিয়ামে যেতে হবে না। কিন্তু তার আগে ওনার মারাত্মক অভিযোগ যে থানায় অত্যাচার করা হয়েছে, মোমবাতি জ্বালিয়ে গরম মোম হাতে ফেলা হয়েছে, বেল্ট খুলে ওসি স্বয়ং প্রহার করেছেন মহিলা থানার, এবং তিনি একেবারে স্পষ্ট সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ সামনে এনেছেন। আমি এইখানে পুলিশের পাশাপাশি যা বক্তব্য সেটাও সমানভাবে রাখবো। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে নির্দিষ্ট একটা রাজনৈতিক স্বার্থে পুলিশের ওপর চাপ সৃষ্টি করার জন্য এই অভিযোগ উনি এবং ওনারা করছেন। আমি দ্রুত প্রতিবেদন দেখাবো, তারপর সরাসরি ওনার কথায় আসবো। ওই থানার যিনি ওসি, তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। ওখান থেকে আমাকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিল এসএফআই ও এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও। অভিযোগ, ডিএসওর কর্মী সমর্থকেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। তারপর মহিলা আন্দোলনকারীদের থানায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের উপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে মেদিনীপুর মহিলা থানার ওসি সাথী বারিকের বিরুদ্ধে। তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট, আমি ধর্মঘট এখানে করাচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে। কিছুক্ষণ মারার পর বাকি 3 জনকে অন্য একটা রুমে নিয়ে যায় ওই থানার যিনি ওসি। উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে 2 জনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে। এরকম ঘটনার কোনো অবকাশই নেই। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি। যদিও পুলিশি অত্যাচারের আরো ভয়ঙ্কর অভিযোগ করেছেন ডিএসওর মহিলা সদস্যরা। আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস, তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আমাকে
মারতে থাকে। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। সব মিলিয়ে পুলিশের সঙ্গে ছাত্র সংগঠনের সংঘাত চরমে। অর্ণব মুখোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। সুশ্রিতা সোরেন, আমি আপনার কাছে আসবো, ঠিক কি হয়েছে আপনি কি অভিযোগ? হ্যাঁ, প্রথমত বলতে চাই আমরা ছাত্র সংগঠন এআইডিএসও যে 3টে দাবির ভিত্তিতে, অত্যন্ত ন্যায়পূর্ণ দাবির ভিত্তিতে আমাদের ধর্মঘট 3রা মার্চ ডাকা হয়েছিল, সেই আহ্বানেই আমরা কিন্তু ইউনিভার্সিটি মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির গেটে আমরা যাই, শান্তিপূর্ণ মিছিল করতে করতে আমরা যাই এবং সেই ইউনিভার্সিটির গেটে আমরা যখন গিয়ে পৌঁছে দেখি যে সেখানে বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু আগে থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা সেখানে ছিল এবং আমরা পৌঁছানো মাত্রই আমাদের উপরে চড়াও হয়ে আমরা কোনো সেখানে অন্যায় কাজ কোনো কিছুই আমরা করিনি। কোনো গেট ঘেরাও তো দূরের কথা, আমরা সেখানে দাঁড়াবার মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের উপরে চড়াও হয়ে টেনে হিচড়ে মানে এমনভাবে অত্যাচার করতে করতে আমাদের ছাত্রছাত্রী যে কর্মীরা তাদেরকে তুলেছে পুলিশ ভ্যানে এবং এই যে আমার নিজের জামাকে ছিঁড়ে দিয়েছে টেনে, সেটা ভিডিও ফুটেজের মধ্য দিয়েই আপনারা দেখেছেন। আবার আমাদের ছাত্র কর্মীদেরকে এমনভাবে মানে মেরেছে, সেখানে পুলিশ ভ্যানে প্রথমত তুলেছিল, তারপরেই তাকে আবার টেনে হিচড়ে নিচে নামানো হয় এবং তার বুকের উপরে একজন পুলিশ তার হাঁটু গেড়ে মানে সেখানে বসে পুরো শ্বাসরোধ করার চেষ্টা করেছেন। সেই মুহূর্তে আরেকজন পুলিশ তিনি সেখানে লাথি মারছেন তাকে, এটা স্পষ্টভাবে ভিডিও এতে আছে, ওটা আমরা দেখাতে পারি। তাছাড়া আমাদেরকে যে থানার মধ্যে নিয়ে যাওয়া হলো, সেখানে আমরা যে কোতোয়ালি থানার মধ্যে মহিলা থানা, পাটনা বাজারের ওখানে আছে মহিলা থানা, সেখানে গিয়ে আমরা দেখলাম আমাদেরকে পুলিশ ভ্যানের থেকে নামানোর সময় সেখানে যে জায়গাটাতে সিসিটিভির আওতার বাইরে যে রুম বা যে জায়গা, সেখানে আমাদেরকে নিয়ে যায় এবং চুলের মুঠি ধরে টেনে হিচড়ে রুমের মধ্যে নিয়ে গিয়ে মানে পেছন দিক থেকে আমরা যে 4 জন ছাত্রী কর্মীরা ছিলাম আমাদেরকে লাথি মেরে রুমের অভ্যন্তরে মাঝখানে ফেলে দিয়ে মানে চতুর্দিক থেকে থানার যিনি ওসি ছিলেন মহিলা, তিনি সহ 5 জন পুলিশ কর্মীকে নিয়ে আমাদের উপর অকথ্যভাবে অত্যাচার চালায় এবং লাথি, ঘুষি, কিল, চড় এলোপাথারিভাবে আমাদেরকে মারতে থাকে। তার সাথে যিনি ওসি ছিলেন ওনার কোমরের বেল্ট নিজে খুলে সেই কোমরের বেল্টের দ্বারা আমাদেরকে সজোরে আঘাত করতে থাকে। এই 4 জন ছাত্রী কর্মীকে একসাথে যে আঘাত করা হলো, এই যে বর্বর আক্রমণ করলো, তারপরেই আমরা দেখলাম যে এই যে 3 জন আমাদের ছাত্রী কর্মীকে তা অন্য একটা রুমে নিয়ে যায় এবং আমাকে প্রথমে একা সেখানে রেখে আমাকে বলা হয় যে তুই এখানে বস, নিচে পা মিলে বস। দিয়ে আমি পা মিলে বসলাম, বলে তো তোর চুলের ক্লিপটা খোল। ক্লিপটা আমি খুললাম, বলে চুল ছেড়ে দে। চুল ছেড়েই আমি বসলাম। তারপরে বলছেন ওসি বলছেন যে আরও তার সঙ্গে যে পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে বলল, 2 জনকে বললেন যে এই যে পা মিলা আছে এই পায়ের উপরে তোমরা দাঁড়াও, যাতে আমি বেতের আঘাত করব পায়ের পাতার তলায়, যাতে এই আঘাতে পাটাকে না সে সরিয়ে নিতে পারে, এইভাবে দাঁড়াতে বলেন। তারপরে এইভাবে আমার পায়ের উপরে দাঁড়িয়ে 2 জন সেই বুট পরা অবস্থায় তারপরে ওসি, থানার ওসি, উনি সজোরে আঘাত করতে থাকেন বেতের দ্বারা। তারপরে আমাকে বলা হয় যে তোমার নাম ঠিকানা বলো। আমি তখন আমার নাম বলতে শুরু করি, তাদেরই একজন পুলিশ কর্মী সেখানে লিখছিলেন কিন্তু উনি লিখতে পারছিলেন না। তখন বলে তুমি আরও জোরে তোমার নাম ঠিকানা বলো। তখন আমি বলছি কিন্তু তারা লিখতে পারছেন না। আবার আমাদেরই একজন আমাদের ছাত্রী কর্মীকে নিয়ে আসে, তাকে বলে তাদের একে নিয়ে আসো একজন ছাত্রীকে, সেই তাকেই দিয়েই আমরা লেখানো করাবো। এরপরে তাকে নিয়ে আসে,
আমাকে আবার নাম বলতে বলে, আমি নাম বললাম। তখন উনি লিখছিলেন যে আমাদের ছাত্রীকর্মী, তখন সেই অবস্থাতে তার হাতে গিটে গিটে বেতের আঘাত মারতে থাকে। যখন উনি লিখতে পারছিলেন না, তখন খুব মানে নোংরা ভাষায় সেখানে গালিগালাজ করে যে এরা কি পড়াশোনা করে নাকি, মানে এমন এমন অশ্লীল কথা বলেছে যেগুলো আমার মানে মুখে আনতে রুচিতে বাঁধছে। আমি বুঝতে পারছি, আনতে হবে হ্যাঁ, না। এরকম ভাবে আমাদেরকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার চালায়। এটা শুধু নয়, আবার আমাদেরকে মানে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে যে এই থানার মধ্যে অনেক জায়গা আছে যেখানে আমি যদি মেরে পুঁতে দিই এখানে কেউ কিন্তু কোনো খোঁজ তল্লাশ পাবে না, এরকমভাবে আমাদেরকে অত্যাচার চালানো হয়। তার তবে একটা জিনিস বলুন, আপনি তো অনেক সংগ্রাম করে একটা আদিবাসী পরিবার থেকে ছাত্রী গবেষক এই জায়গায় এসেছেন। আমি বলছি যে এই রকম ব্যবহার আপনার মানে আমার সংশয় হচ্ছে যে এই ওনার অভিযোগ যদি সত্যি হয়, আমরা 2025-এ বসে আছি না 1945-এ ব্রিটিশ আমলে বসে আছি আমরা জানি না। আমি বলছি যে পুলিশ কিন্তু বলছে আপনার একেবারে রাজনৈতিক স্বার্থে পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে এই মিথ্যে অভিযোগ করছেন। কোনো প্রমাণ আছে আপনাদের হাতে, মানে কোনো মেডিকেল টেস্ট বা এই কিছু? মেডিকেল টেস্ট আমরা গিয়েছিলাম, আমাদেরকে থানা থেকে ছাড়া হয় প্রায় রাত্রি 2টোর পরে, যেখানে আমরা 4 জন ছাত্রীরা, যে মহিলা থানা সেটা মেদিনীপুর শহরের প্রায় প্রান্তে, যেখানে কোনো মানে একজন মহিলাদেরকে ছাড়া হচ্ছে, সেখানে নিরাপত্তাহীনভাবে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা যে কিভাবে আসব, এই যে বর্তমান সময়ে আমরা কি দেখছি, মানে প্রতিদিন পেপার উল্টালেই আমরা দেখতে পাচ্ছি মানে নারী নির্যাতনের যে দিনের পর দিন মানে পেপার খুললেই গা শিউরে উঠবে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে মানে একজন মহিলা ওসি হয়ে কিভাবে মানে কোন এতে আমাদেরকে মহিলাদেরকে এইভাবে ছেড়ে দিতে পারে, এটা আমরা এই চিত্র থেকে আমরা কি বুঝতে পারি? মানে এখানে কি কোনো মানে যে সময় ভ্যানের মধ্যে আপনি বলছেন আপনার অভিযোগ যে অত্যাচার হচ্ছে, তার ভিডিও আপনাদের কাছে আছে কারোর কাছে? সেটা তো মানে আমি একবার, যেহেতু আমাদের কাছে ওখানে আমাদের প্রতিনিধি ছিলেন, যখন ওনাদের গ্রেফতার হচ্ছে, আমি গ্রেফতার যখন ওনাদের করা হলো তখন প্রিজেন্ট ভ্যানের মধ্যে তোলা হচ্ছে, ওনারা স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান বন্ধ করার জন্য পুলিশ চাপত দিচ্ছে, এই রকম একটা ছবি এবিপি আনন্দের কাছে আছে। আমি দ্রুত একবার ওনাদের গ্রেফতারের মুহূর্ত, তারপরে অবশ্য উনি যেটা বলছেন সেখানে তো খুব স্বাভাবিকভাবেই কোনো সংবাদ মাধ্যম বা ক্যামেরা পৌঁছানো খুব কঠিন, আমাদের নেই। আমি যে গ্রেফতারের মুহূর্তটার ভিজুয়াল আমি আর্কাইভ থেকে বের করেছি, দেখব ফুল ফ্রেম দেখতে। নজরুলদা, সম্ভবত এই ফুটেজ দেখে যা বলছি, আমি তো ঘটনাস্থলে ছিলাম না, সম্ভবত ওনাদের কেউ অসুস্থ হয়ে পড়েছেন, জল চাইছেন, সেখানে পুলিশ কর্মী একজন চাপড় মারলেন, একেবারে সেটা দেখা গেল। এই মুহূর্তে যা মারাত্মক অভিযোগ, মানে ওনার কি করা উচিত? আমি কাউন্টার আর্গুমেন্ট দিয়ে যে বলা হবে যে উনি মেডিকেল কেন করাননি, সরকারি হাসপাতালে কি প্রমাণ আছে ইত্যাদি, ওনাদের কি করা উচিত? কোশ্চেন যেটা হচ্ছে সেটা আইনের নয়, কোশ্চেন অফ ফ্যাক্ট। উনি যেটা বলছেন সেটা যদি হয়, তো যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করলে তাদের চাকরি থাকবে না, তাদের সাজা হয়ে যাবে। কিন্তু কোর্ট তো কিছু অর্ডার দিতে গেলে কিছু প্রমাণ চাই। এখানে যেটা দেখা যাচ্ছে, এই ব্যবস্থাটার জন্য কিছু সাজা হতে পারবে যে তারা জল চাইছেন, তো জল দেহাতে কোনো আপত্তি থাকতে পারে, সেটা বলতে পারে না, তাকে যে মারতে যাচ্ছে, জালে চাপড় মারছে, হ্যাঁ, তো এইটা পুলিশের ব্যবহার কিন্তু সমর্থনযোগ্য নয়, এবং এইটার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারবে। আপনারা কি ভাবছেন পরবর্তী পদক্ষেপ? পরবর্তী কাছে যাব পদক্ষেপ আমরা ভাবছি যে এইভাবে এই যে থানার মধ্যে এই যে 5 জন পুলিশ কর্মী সহ ওসি
যে আমাদের উপর বর্বর আক্রমণ চালায়, এটার তো আমরা এই যে দোষীদের দৃষ্টান্তমূলক অবশ্যই আমরা শাস্তির দাবি করছি, তদন্ত করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক, এটাই আমরা দাবি জানাই। আমি একটা এটা কথা কাস্টোডিয়াল, আমি জাস্ট একটা কথা বলি, এটা একেবারে কাস্টোডিয়াল টর্চার। আমি বলবো ওকে যে নিশ্চিতভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তোমরা এই নিয়ে অভিযোগ করো এবং ওখানে অভিযোগ করো। এবং তাছাড়াও এই যে পুলিশের যে এই যে কাস্টোডিয়াল টর্চার, এটা পুলিশ করতে পারে না। যে বর্ণনাও দিল শিহরিত হয়ে যায়। একদম আমি বলছি মাথায় রাখো, পুলিশ কিন্তু বলছে পুরোটা মিথ্যে। পুলিশ দেখুন যার যাবেন, মানে আমি বলছি ঊর্ধ্বতন অফিসার বলছেন মিথ্যে, এবার ওনারা যাবেন কোথায়? নিশ্চিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ দায়ের করবেন, ওখানে অভিযোগ দায়ের করবেন, এবং যদি পুলিশ যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তার জন্য সাংবিধানিক আদালত রয়েছে। এবং নিশ্চিতভাবে পুলিশ এই যে কাস্টোডিয়াল টর্চার করেছে এটা কখনো করতে পারে না। এর তো অন্তত একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। ও যে আজকে দাঁড়িয়ে এই যে অন্তত ক্যামেরার সামনে বলছে, অন্তত এর উপর ভিত্তি করে একজনের হাতে সম্ভবত একটা বোতল, মানে জলের বোতল ছিল, জল চাইছিল। বক্তব্য হচ্ছে যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা বলে আখ্যায়িত করা হয়, সেই রাজ্যে সুশ্রিতার উপর আক্রমণের ঘটনাকে আপনার মনে হয় পুলিশ মেনে নেবে? আমার কাছে একটা প্রশ্ন রয়েছে, এই রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন কোথায় আছেন? উনি সিরিয়ালের জন্য গল্প লিখছেন। আমি অনুরোধ করব এবং এবিপি আনন্দের মাধ্যমে, যদি বোন সুশ্রিতা চান, আমি জাতীয় মহিলা কমিশনে ওকে নিয়ে যাব এবং ওর এই ওপর ঘটে চলা পুলিশি বর্বরতা, মহিলা পুলিশের বর্বরতা রাজ্যের মহিলা পুলিশ মন্ত্রীর নজরে তার শাসনকালে যদি হয়ে থাকে, তার বিরুদ্ধে যেন যথাযথ সম্ভব ব্যবস্থা নেওয়া যায়। আমি অনুরোধ করবো, যদি চান আমি ব্যবস্থা নিতে পারি। শোনো, এখানে তো দুটো ভার্সন, একটা হচ্ছে ওর ভার্সন, একটা হচ্ছে পুলিশের ভার্সন। তাহলে এর তো একটা তদন্ত হওয়া উচিত। মানে রাজ্য এখানে কি কোনো প্রশাসন সুশ্রিতার সঙ্গে যে তিনজন ছিল তাদেরও বক্তব্য, একদম শুধু বক্তব্য নিয়ে একটা তদন্ত হওয়া উচিত যে এই নিয়ে, কারণ এখানে অভিযোগটা পুলিশের বিরুদ্ধে। অন্ততপক্ষে রাজ্য সরকারের উচিত একটি নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা। এই যা অভিযোগ করছে একেবারে সাংঘাতিক অভিযোগ, এটা কাস্টোডিয়াল টর্চার। পুলিশ কাস্টডিতে নিয়ে গিয়ে কাউকে টর্চার, অন্ততপক্ষে দেখুন এখন প্রতিটি পুলিশ স্টেশনে সিসিটিভি আছে। দেখুন আমি যেখানে টর্চার করছে নিশ্চিতভাবে সেখানে সিসিটিভি ফুটেজ পাবেন না। কখন তাকে ঢোকালো, এই যে এন্ট্রি এন্ড এক্সিট সেটা তো বোঝা যাবে। ও যে টাইমিং এর কথা বলছে, একজন নারীকে নিয়ে গিয়ে তুমি রাত্রিবেলায় গিয়ে ছেড়ে দিয়ে আসছো, আমি একটা জিনিস বলছি যে 70-এর দশকে নকশাল আমলে যে কাণ্ডটা হতো, যে পুলিশ রাতের অন্ধকারে ময়দানে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতো, তারপর পেছন থেকে গুলি করতো বলে আমরা শুনেছি। আমি তো দেখছি 2025-এ থিংস আর লাইক দ্যাট, যে এরকম একটা জেলায় একজন মেয়ে, আমি বলছি যে তিনি যে পরিবার থেকে এসছেন, যে সংগঠন করছেন, এটা 2007 সালে আপনি বলছিলেন বটে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা বন্ধ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা বন্ধের জন্য, ধর্মঘটের জন্য। আজকে ওরা শেখাচ্ছে, ওরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এটা ডিসেন্ট অ্যালাউ করেছে। আমরা এতগুলো কমিশন আছে, আমি প্লিজ সবাই একসঙ্গে বললে কিচ্ছু শোনা যাবে না, থামালাম। আমি বলছি ভাবুন একবার, এত কমিশন আছে, এবং আমি অর্ণব আলাদা করে আসবো, আলাদা করে আসবো। হ্যাঁ, আমার পরিষ্কার একটা বক্তব্য যে নির্বাচন এলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রীরা আদিবাসীদের গ্রামে যাচ্ছেন, সেখানে খাচ্ছেন, নাচছেন, যা যা করার, যা যা ভিজুয়াল তৈরি হয় সব করছেন, কিন্তু এই অভিযোগের ভগ্নাংশ যদি সত্যি হয়, কোথায় মুখ দেখাবে সমাজ? আমি অর্ণবের কাছে আসবো। আমি বলছি যে এই অভিযোগ যদি সত্য হয় তাহলে অবশ্যই শাস্তি হওয়া উচিত পুলিশের, এবং বিচার হওয়া উচিত। এবং আমি বলছি যে যদি পেশ করা যায় এবং তার প্রেক্ষিতে যা যা করা উচিত। কিন্তু ধৃতিমান সরকার আজকে একটা কথা বলেছেন যে ওই দিনকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছিল, 2 ধাপে পরীক্ষা ছিল। আমি এই শুধু প্রশ্নটুকু রাখবো, যখন আপনারা এই আন্দোলনটা করছেন, আপনাদের তো এটাও মাথায় রাখা উচিত ছিল যে ওই দিনকে একটা এত বড় পরীক্ষা হচ্ছে, এবং মেদিনীপুর কলেজে অর্ণব, আমি বিস্মিত হলাম। তার কারণ আমি বলছি যে এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আমি সত্যি আমি বিস্মিত হলাম। আমি বিস্মিত হলাম। আমি আসবো, সবার কাছে আসবো। তার আগে অর্ণব দুজনকেই থামালাম, এদিকের অডিও অফ চাই আমার। হ্যাঁ, দুজনকেই থামালাম।
আমি বলছি আন্দোলনের ইস্যু, আন্দোলনের যথার্থতা। আরে আনন্দবাজার পত্রিকা 100 বছর ধরে সব ধর্মঘটের বিরোধিতা করেছেন। আমার কাছে ইস্যুটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে কোনো ইস্যুতে এই ঘটনা সভ্য সমাজে ঘটতে পারে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ইস্যু এবং সেই ইস্যু, এবং আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তার একাধিক ডাকা আন্দোলনে তখন যারা শাসক ছিলেন বলেছেন এটা জাস্টিফাইড নয় কোনো ইস্যু বিচার করবো আমরা এই ঘটনা সত্যি কি না তার নিরপেক্ষ তদন্ত হোক, আমি আসবো। কিন্তু সাংবাদিকতার স্বার্থে আমি পরপর দুটো জিনিস দেখাবো, তারপরে এই নিয়ে আলোচনা চলবে। প্রথম দেখাবো যে পুলিশের এ নিয়ে বিস্তারিত বক্তব্য, তারপর দেখাবো যে এই অভিযোগ শুধু উনি করছেন না, এসএফআইয়ের যে নেত্রীদের যে ছাত্রীদের সেদিন থানায় নিয়ে যাওয়া হয়েছিল তারাও এই অভিযোগ করছেন। পরপর আমি দুটো দেখাবো। প্রথমে দেখাবো পুলিশের বক্তব্য, কি বলছে এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ। এরকম ঘটনার কোনো অবকাশই নেই, এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার ওখানে উপস্থিত ছিল। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। আমি আপনাদেরকে এটাও বলবো যে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি, একটি রাজনৈতিক দল, বামপন্থী একটি দল, সেটি এটাকে চেষ্টা করছে, তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। আমার কাছে আপনারা কি ভাইরাল ভিডিও পেয়েছেন আমি এখনও সেটা কগনিজেন্স আসেনি, তো আমার কাছে কি ভাইরাল অডিও আমি পেয়েছি যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা সেদিন যেটা করার আমরা করেছি, এবং সেখানে পুলিশের যে ব্যবস্থা নেওয়া আপনারা জানেন কোনো রক্তপাত হয়নি, কোনো ঝামেলা সেখানে হয়নি। এবং সেই ঘটনার পরে আমরা অভিযোগ পেয়ে দুটো এফআইআরও, ওইটা ভিত্তিতে দুটো এফআইআর আমরা করেছি। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি। কিন্তু এটাকে একটি পার্টিকুলার রাজনৈতিক দল, বামপন্থী একটি রাজনৈতিক দল, সেটিকে পুলিশকে চাপ দেওয়া, ওসির নামে কমপ্লেন কর, আইসির নামে কমপ্লেন করে অযথা এই জিনিসটাকে একটি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আশা রাখবো যদি তারা মাননীয় হাইকোর্টও জিনিসটা নিয়ে যায়, আমরা সেই হাইকোর্টে সমস্ত তথ্য পরিসংখ্যানের সহিত আমরা সেটা জমা দিতে সক্ষম হব। এই পুলিশ যা বলেছে তার প্রেক্ষিতে সুস্মিতা সোরেনের কাছে আরেকবার যাব, আপনার উত্তর শুনলেন আপনি পুলিশ কি বলছেন? হ্যাঁ, এখানে এই পুলিশ যিনি বলেছেন, আমরা তো মানে গণতান্ত্রিক যে হ্যাঁ জেলার এসপি যিনি বলেছেন উনি এখানে এরকম বক্তব্য বলেছেন। আবার আমাদেরকে মানে সেই থানার অভ্যন্তরে আমরা যখন ছিলাম তখন আমাদেরকে থ্রেট দেওয়া হয় কেরিয়ার নিয়ে, বাড়ির প্রশ্নে, আবার জীবন সংশয় নিয়ে বিভিন্ন দিক থেকে, যে তোমরা বাইরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তোমাদেরকে, তাহলে আমরা কিন্তু কেস দেব না, এমনি ছেড়ে দেব। সেখানে যে পুলিশকর্মী আমাকে রাত্রি 11:50 বাজে তখন আমাকে রুম থেকে ডেকে নিয়ে যায়, এবং যেখানে নিয়ে যায় সেটা হচ্ছে সিসিটিভির আওতার বাইরে, সেই রুমে নিয়ে গিয়ে এই প্রস্তাব দেয় এবং বলে যে তোমাদের নামে একটা বড় কেস ফাইল হচ্ছে, সেটা এসপি বলেছেন, তোমরা যদি এই প্রস্তাবে রাজি হও, তোমরা যদি ক্ষমা স্বীকার করতে চাও তাহলে তোমরা বলো, এবং তোমাদের আরও যে এখানে ছাত্রী কর্মীরা আছে তাদের মতামত 5 মিনিটের মধ্যে নিয়ে আসো। তার আগে তো আমাদেরকে এরকম অকথ্য অত্যাচার করেছে, মানে ঠিকমতো হাঁটতে পারছি না, ঠিকমতো দাঁড়াতে পারছি না, কিভাবে 5 মিনিটের মধ্যে আমি সেখানে রুমে গিয়ে আবার তাদের মতামত নিয়ে আবার আসবো। তাহলে এই যে বর্বরতা, এই বর্বরতার শিকার তো আমরা হয়েছি। একটা জিনিস জানা আছে, এসপি বলছেন যে পুরোটাই ভিত্তিহীন, পুরোটাই মিথ্যে। আমি বলছি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু এইটা বলার আগে মানে আমি বলছি পুলিশের নিয়ম কি, আমি আইন জানি না। এই যে একটা তো বিভাগীয় তদন্ত হবে, তারপর তো এই বিষয়ে বিভাগীয় তদন্ত কি হয়েছে, দেখুন কোন থানায় কি হয়েছে সেটা একটা বিভাগীয় তদন্ত কি তার আগে হয়েছে? এসপির আগে সত্যতা বা পুলিশ যা বলছেন বা ওনারা যা বলছেন আমি কোনোটার পক্ষে বিপক্ষে মত রাখছি না, বেশ। কিন্তু আমি যদি ধরে নিই যে ওনারা যা বলছেন সেটা ঠিক, তাহলে আইনের সাহায্য পাতে যেটা করার দরকার ছিল, ওনারা বলছেন যে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না, ঠিক আছে,
কিন্তু যখন ওনাদের ছাড়া হলো তখনও রাত্রিবেলায় ডাক্তারের কাছে ওনারা যেতে পারেননি, ঠিক আছে, কিন্তু সকাল তো হয়েছে, তখন ওনাদের মেডিকেল কলেজে ওরা গিয়েছে, মেডিকেল কলেজ দেখেনি, তো অন্য জায়গায় ডাক্তারের কাছে গিয়ে ওনাদের একটা মেডিকেল সার্টিফিকেট নেওয়ার দরকার ছিল, কেস করার জন্য একটা দরকার আছে। এরপরে ওনারা যেটা বলছেন যে আমরা অভিযোগ জমা দিতে গেছি, জমা নেয়নি, কিন্তু সেই অভিযোগটা রেজিস্ট্রি করে পাঠাতে আপত্তিটা তো ছিল না, পাঠানো দরকার ছিল। আমি ভুল ঠিক কিছু বলছি না, যদি এটা পাঠানো হতো তাহলে পরবর্তীকালে এটা দেখানো যেত যে আমরা যে ডাক্তারি পরীক্ষা করতে গিয়েছিলাম মেডিকেল কলেজে, সেখানে তারা করেনি, তারপরে অন্য জায়গায় গিয়ে করেছি, বা আমরা অভিযোগ দিতে গিয়েছিলাম তারা নেয়নি কিন্তু আমরা রেজিস্ট্রি করে পাঠিয়েছি, এটা আছে একটা বিশ্বাসযোগ্যতা পেত। এবং এরপরে যে তারা জমা দেননি, এরপরে যে রেজিস্ট্রি করে পাঠিয়েছেন, তারপরে যদি এসপি কোনো তদন্ত না করে এই কথা বলতেন তাহলে এসপির বিরুদ্ধে ব্যবস্থা হতো। কিন্তু তারা যে অভিযোগ করতে গিয়েছিলেন এইটা প্রমাণ করার মতো তো কোনো তথ্য ওনাদের কাছে নেই। মানে কিন্তু নজরুল্লাহ, আমি বলছি একটা জিনিস, আমিও আইনের লোক নই, এই ইন্দ্রানুজের ঘটনা থেকে, যাদবপুর থেকে আমি শিক্ষা নিচ্ছি যে এই ঘটনার এতদিন বাদে আজকের হাইকোর্ট বলল যে ইন্দ্রানুজের বয়ানটাকে এফআইআর হিসেবে ট্রিট করতে হবে। কতদিন কেটে গেছে? ঘটনা 4 দিন। আমি বলছি যে ওদের ঘটনা, অত্যাচারের ঘটনা আজ সংবাদ মাধ্যমে এসছে, আসার পর পুলিশ সুমোটো হিসাবে এটাকে অভিযোগ হিসাবে নিতে পারে না যে আমাদের একজন ছাত্রী পুলিশের ব্যারাকে হ্যারাস্ট হয়েছেন এবং রাতভর একদল ছাত্রী, ফলে সেখানে পুলিশেরও কিছু করণীয় আছে। যদি তারা না করে, আমি বললাম ঠিক ইন্দ্রানুজের মতোই ঘটনা ঘটতে পারে, এটা যদি কোর্টে যায় আমি জানি না আবার কি হতে পারে। ফলে আমার কথা হচ্ছে যে পুলিশের এই মডেলটা খুব চেনা মডেল, যে অভিযোগ করতে গেলে দে আর ডিনাইড, ফলে তার টেস্ট হবে না, তারপর তাকে সিসিটিভির আওতায় বাইরে আনা হবে। 11:50 সময় ওরা যা বলেছে সেটা খতিয়ে দেব। এক্স্যাক্টলি যে কথা বললেন, দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত যার বাইট দেখাচ্ছিলেন তিনি হচ্ছেন ওই জেলার পুলিশ সুপার, অর্থাৎ পুলিশের যে ওই জেলার সর্বোচ্চ কর্তার কাছে এটা নলেজে আছে। আমি জাস্ট ওনাকে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা আপনাকে যখন ছেড়ে দিল তারপরে পুলিশ তদন্তের স্বার্থে যে পুলিশ অ্যাট্রোসিটিস হয়েছে কি হয়নি, কাস্টোডিয়াল টর্চার হয়েছে কি হয়নি, তার জন্য কি আপনাকে ডেকেছিল পুলিশ? কোনো পরের দিন আমাদেরকে কোতোয়ালি থানায় ডাকা হয়েছিল, কিন্তু টাউন বাবু এটা ডেকেছিলেন, কিন্তু উনি, আমরা সকাল থেকে গিয়েছিলাম, অপেক্ষা করছিলাম দেখা করার জন্য, কিন্তু উনি কোনো মতেই দেখা করেননি। এবং ফোনে যে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোনেও তাকে পাওয়া যায়নি। মানে আমাদেরকে দীর্ঘক্ষণ এইভাবে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে কোনো যোগাযোগ উনি করেননি। মানে সেটা কি আপনারা যখন বসেছিলেন দীর্ঘক্ষণ, ওটা কি মানে সিসিটিভির আওতাধীন ছিল? মানে ওখানে সিসিটিভি ছিল? হ্যাঁ, ওখানে থানার এতে সিসিটিভি ছিল, এবং আমাদের যে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি তার কিন্তু চিহ্ন আমাদের শরীরের মধ্যে আছে, এখনো আছে। এই যে মোমের জ্বলন্ত মোমকে গায়ে ফেলে দিয়ে কিভাবে চামড়া উঠে গেছে সেটা এই তো দেখতে পাচ্ছেন। তাছাড়া পায়ের যে পায়ের পাতাতে যে বেত দিয়ে মারা হয়েছে তারও এখনো ব্লাড জমে আছে পায়ে, সে কালো চিহ্ন এখনো আছে। এবং আমাদের একটা ছাত্র কর্মীকে তাকে বুট দিয়ে, মানে ওসি সেখানে লাথি মেরে তার ঠোঁট কেটে যায়, এবং সেই যে রক্ত ঝরতে থাকে তখন তাকে বলা হয় যে তুমি তার মুখে জল ঢেলে দেওয়া হয় যে তুমি এই জলটা, এই রক্ত জলটাকে না ফেলে তোমাকে কিন্তু এটা খেতে হবে, মানে জোরপূর্বক তাকে খাওয়ানো হয়েছে। তারপরে আমাদের অভিভাবক যখন দেখা করতে যায় তার আগে আমাদেরকে জোরপূর্বক, আমরা স্নান করতে চাইনি, জোরপূর্বক আমাদেরকে স্নান করিয়েছে, যে কোনো চিহ্ন যাতে না দেখতে পায়। এই যে মোমের ছেঁকা দেওয়া হয়েছে পায়ে, হাতে, সমস্ত জায়গায়, এই প্রমাণকে লোপাট করার জন্য আমাদেরকে জোর করে স্নান করার, বাথরুমে নিয়ে গিয়ে স্নান করিয়েছে। এবং অভিভাবকরা যখন আমাদেরকে দেখছে যে এরকম অবস্থায় ঠিকমতো হাঁটতে পারছি না, যখন প্রশ্ন করছে ওসি ম্যাডামকে, তখন উনি বলছেন যে আমি কি এতটাই পাশবিক, আপনি এভাবে দেখছেন কেন উনাকে? মানে তখনই উনি পরিষ্কার সেখানে মানে স্বীকার করছেন না যে আমি মেরেছি বলে। অভিযোগ এই যা যা ঘটেছে পুরো ঘটনা ন্যারেট করে আপনার অভিযোগ এখনো দায়ের করা উচিত। এবং যদি এই পুলিশ খুব স্বাভাবিকভাবে, যে পুলিশ সুপারের যা স্টেটমেন্ট বোঝা গেল যে উনি যা পরবর্তীতে বললেন যাতে একটা এনকোয়ারি হয়তো করেছেন, যে আমরা
হাইকোর্টেও দিতে পারে। পুলিশ সুপার আগে থেকে মানে অ্যাজিউম করতে পারছেন যে এটা হাইকোর্টে যাবে, ফলে এই যে হাইকোর্টেও দিতে পারে, মানে প্রাইম অফিসে একটা ইনকোয়ারি করে রেখে দিয়েছেন। কিন্তু আপনাদের ইমিডিয়েট এই নিয়ে স্টেপ নেওয়া উচিত বলে মনে করি। এবং এই যে পুলিশ অ্যাট্রোসিটিস, এই যে কাস্টোডিয়াল টর্চার, এটা পুলিশ কখনোই করতে পারে না। আর এই যে পুলিশ সুপারের যে স্টেটমেন্টগুলো দেখছি যে উনি যা যা বলছেন, একেবারেই আপনি যা বলছেন তার একেবারে সম্পূর্ণ পরিপন্থী, কোনোটার সঙ্গে সাজুজ্যতা নেই। সেই জন্য ইমিডিয়েট এখনো পর্যন্ত যে কেসটা, যে কথা নজরুলদা বলছিলেন না, যে কেস করা উচিত যেভাবে, নিশ্চিতভাবে সেই সুযোগ এখনো রয়েছে এবং আপনারা চাইলে আইনের সাহায্য এখনো পেতে পারেন। এবং বিশেষ করে আরেকটা কথা আমি বলতে চাই যে আরেকজন আমাদের ছাত্রী কর্মী আজকেই এখানে যখন কলকাতা মেডিকেল কলেজে মেডিকেল রিপোর্ট করাতে নিয়ে যায়, সেখানে কিন্তু তারা অস্বীকার করে করার জন্য করতে চায়নি। এবং এটাও ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, সেই ছাত্রী কর্মী সেখানে সেন্সলেস হয়ে যায়। মানে এটা যে বর্বর অত্যাচারের ফল, আজকে সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লো, সেখানে কলকাতা মেডিকেল কলেজেও সেখানে চিকিৎসা করতে চাইছে না, মেদিনীপুর মেডিকেল কলেজেও একই অবস্থা। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? একদম আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে যে 2021 সালের 8ই আগস্ট প্রধান বিচারপতি রামানা তিনি কোট আনকোট বলেন, মানবাধিকারের প্রতি আঘাতের ঝুঁকি সব থেকে বেশি পুলিশ স্টেশনগুলোতে। পুলিশি হেফাজতে অত্যাচার ও অন্যান্য পুলিশি শোষণজনিত সমস্যা এখন আমাদের সমাজে বিদ্যমান। সাম্প্রতিক খবর বলছে এগিয়ে থাকা শ্রেণীও 3rd ডিগ্রি ট্রিটমেন্ট থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। আমি ঘটনা সত্যি মিথ্যে, অভিযোগের সত্যতা আসে তো তদন্তে উঠে আসবে। আর এর ভেতরে নিঃসন্দেহে তদন্ত, যেরাম ফিরদৌস বলল, এখনও আদালতের দরজা খোলা আছে। আমি আবার এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে শুধু উনি যেরকম আদিবাসী গবেষক ছাত্রী, সেই রকম ডিএসও দল করেন, অর্থাৎ এসইউসিআইয়ের ছাত্র সংগঠন করেন, এসএফআই নেত্রীরাও, এসএফআই ছাত্রীরাও সেই দিনের ঘটনার পর একাধিক অভিযোগ করেছেন। কি বলছেন তারা আমার পরের প্রতিবেদনে দেখাবো, তারপর আবার আলোচনায় ফিরবো। দেখুন, এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও থেকে শুরু করে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে একই অত্যাচারের অভিযোগ উঠে আসছে। একই দিন অর্থাৎ সোমবার, অর্থাৎ যাদবপুর কাণ্ডের প্রতিবাদের ধর্মঘটের দিন। এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মেদিনীপুর কলেজের এসএফআই নেত্রী সুচরিতা দাস। বাড়ির ভেতর যখনই তুলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে। এখনকার ওসি সাথী বাড়ি আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে, তোর কোন বাপ আছে, কতগুলো বাপ আছে, কোথায় কোথায় বাপ আছে, সবাইকে ডাক, কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখব। আরও অভিযোগ করেছেন এসএফআই নেত্রী। স্যালাইন কাণ্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম, সেই সময় তাদের ওপর তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি। সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে, সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই, যে তোকে প্রচুর মারবো, নিয়ে গিয়ে আরও মারবো। থাপ্পড় মেরেছে, আমার গালে এখানে কেটে গেছে, হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে, বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গেছে, কেটে গেছে। অশ্রাব্য গালিগালাজ এবং অত্যাচার থানার ভিতরে। থানার পুলিশের উচ্চপদস্থ কর্তা মহিলা অফিসার, তিনি বলছেন তোর কোন বাপ আছে, কত বড় বাপ আছে, তাকে ডেকে আন, দেখে নেব। অত্যাচারের যাবতীয় অভিযোগ উড়িয়ে পুলিশের দাবি ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বামপন্থী একটি দল সেটি এটাকে চেষ্টা করছে, তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি, যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন, এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। ডিএসও এসএফআই দুই সংগঠনের অভিযোগকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। যদি অত্যাচার পুলিশ করে থাকে তাহলে সে প্রথম কথা মেডিকেল টেস্ট করুক, ডাক্তারি পরীক্ষা করুক, ডাক্তারি রিপোর্ট নিয়ে যে অফিসাররা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কেস করুক। তা না করে আমাকে মেরেছে, আমাকে ধরেছে, আমাকে লাথি মেরেছে, এসব গল্প করে রাজনৈতিকভাবে কিছু ফায়দা লোটার চেষ্টা করে। সব মিলিয়ে দরজা তুঙ্গে। সৌমেন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন,
মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতান্ত্রিক আন্দোলনের পথ ধরে দশকের পর দশক একেবারে লড়াই করে আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, এটা তাদের অতি বড় সমালোচকও এ কথা অস্বীকার করবেন না। আমার কি মনে পড়ে যাচ্ছিল জানেন, সিঙ্গুর থেকে চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বিডিও অফিস থেকে তুলে আনা হয়েছিল, এবং এটা বলতে আমার কোনো অভিযোগের আড়াল নিতে হবে না, আমার নিজের চোখে দেখা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে আজকে তাঁর সরকার এই অভিযোগ যদি ওঠে, আমি আবার বলছি অভিযোগের সত্যতা আমরা জানি না, কিন্তু এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত যে কেউ দাবি করবেন। আমি এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালের 23 ডিসেম্বর হুগলি পুলিশের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এনেছিলেন আপনাদের দেখাবো। যারা বলছেন না যে পুলিশ এই ধরনের ঘটনা করতে পারে না, তাদের বোধহয় আমি শুধু আর্কাইভে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আমি বলছি এর একটা অংশ কিন্তু আমাদের চোখের সামনে হয়েছে, যার ফলে শুধু অভিযোগের আড়াল আমার লাগবে না। কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হুগলি পুলিশ নিয়ে 2006 সালের 23 ডিসেম্বর, দেখুন। কতগুলো সিপিএম এর ক্যাডার পুলিশের ড্রেস পরিয়ে প্রতিদিন অপমান করছে, অসম্মান করছে। যেই বর্ধমান পেরিয়ে গেছে 8টা-10টা পুলিশের গাড়ি নিয়ে পুরো আমাদের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দেবে এরকম, কারণ তখন প্রেস নেই, কিছু নেই, পুরো উড়িয়ে দেওয়ার মতো প্ল্যান করেছে। তখন আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছি, যেই গাড়ি ঘুরিয়ে নিয়েছি তখন আমার বাড়ি থেকে মেয়েগুলোকে নিয়ে এসে টানা হাজরা করে চুলের মুঠি ধরে মারতে মারতে আবার কতদিন মার খাবো গো দিদি? আপনাদের কি মারধর করা হয়? নিশ্চয়ই মারধর করেছে, আমাকে হাত টাত সব ছিঁড়ে দিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরও পুলিশের একটা অংশ যে তার কাজ করছেন না বা চক্রান্ত করছেন তার বিরুদ্ধে, এ কথা একাধিকবার মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছেন। আমি খুব সাম্প্রতিক আরেকটা উদাহরণ রাখি, 2021 সালের 10ই মার্চ নন্দীগ্রামের যে ঘটনা, সেখানে তিনি বলেছিলেন কোট আনকোট, এটা নিশ্চয়ই ষড়যন্ত্র, স্থানীয় পুলিশ কেউ ছিলেন না, এসপি ছিলেন না, স্থানীয় পুলিশের কেউ ছিলেন না, একেবারে নিজেই বলেছিলেন। সুতরাং আমি বলছি একটা সরকার সমস্ত কিছু যে একই সঙ্গে নির্দেশে চলছে এরকম নয়, তার কারণ তার পুলিশ সম্পর্কেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অভিযোগ একাধিক সময় তিনি অন রেকর্ড বলেছেন। পরের উদাহরণ, साजिश जरूर है, साजिश है किसी की? लोकल पुलिस कोई नहीं था, लोकल पुलिस में कोई नहीं था, एसपी भी नहीं था, लोकल पुलिस कोई नहीं था। অর্থাৎ ওই সময় নির্বাচন কমিশনের অধীনে পুলিশ ছিল, সেই পুলিশের অধীনে যে স্থানীয় পুলিশ ছিল নির্বাচন কমিশনের অধীনে, তারা সেখানে ছিল না। এই চক্রান্তের ইঙ্গিত তো স্বয়ং মুখ্যমন্ত্রীও দিয়েছিলেন। আমি জানি না এই ঘটনা, কিন্তু আমরা এইটাকে আশা করতে পারি যে তদন্ত হবে। সমিতা, দেখো, এটা তদন্ত হবে এবং হলে কি হবে এটা না, মানে তৃণমূলের মুখপাত্র এখানে অর্ণব আছে, অর্ণবের কথাতেই বোঝা গেল। দেখো, এই মেয়েটির উপর, আমাদের বোনটির উপরে যে অত্যাচার হয়েছে, বা আরও কয়েকজন 3জন ছিল, তাদের ও যখন বর্ণনা দিচ্ছে, তারপরে পার্থ যখন সাপোর্ট করছে, সমবেদনা জানাচ্ছে, পার্থকে আমাদের আরেক ভাই অর্ণব তৃণমূলের মুখপাত্র কি দুঃখজনকভাবে আমার কাছে অন্ততপক্ষে বলছে, তোমাদের এসএফআইর আবার ডিএসওর জন্য এত দরদ কেন? মানে এটা কি? একটা মানুষের 3-4জন মানুষের উপরে অত্যাচার হলো, সেখানে ডিএসও, সেখানে এসএফআই, আমি নিজের কানে শুনেছি। এই অভিযোগ যদি সত্যি হয়, এটা কখনো এটা হতে পারে না। একজন শিক্ষক হিসেবে আমি তোমার কাছে এটা আশা করি না ভাই। সেটা হচ্ছে সেই দিনকে ছিল হচ্ছে এটা যদি শাসক দলের মোটিভ হয়, একই সঙ্গে যে আপনারা আরেকটু দায়িত্বজ্ঞান সম্পূর্ণভাবে কেন এই জায়গাকে গেলেন না? আপনারা কেন ভাবলেন না যে ওই দিনকে যদি আপনারা আন্দোলন করেন, তাহলে এতজন যে পরীক্ষার্থী, তার পরীক্ষার্থীদের সমস্যা, আন্দোলন পুলিশ কি করবে? গাড়িতে উঠে কে এসেছিল? কিন্তু আমি অতীতে ফিরতে চাই না, কিন্তু আমি বলছি পরীক্ষা পিছোতে হয়েছিল, এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ পিছোতে হয়েছিল আন্দোলনে। না ঠিকই, কিন্তু আমি বলছি আমি তো ওভারঅল কোনো ধরনের, আমি বলছি যে ওভারঅল তৃণমূল, বিজেপি কিংবা এসইউসিআই, বাম, কোনো না ঠিকই, কিন্তু আমি বলছি কোনো ধর্মঘটই আমি সমর্থন করি না। 100 বছর ধরে আনন্দবাজার পত্রিকা সমর্থন করেনি, 20 বছর ধরে সমর্থন করেনি, কিন্তু আমার বক্তব্য ধর্মঘটের ইস্যু তো এখানে ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে ওনার অভিযোগটা সত্যি কিনা, ওনার সঙ্গে যে ঘটনার বিবরণ ওনারা দিচ্ছেন, ওনারা দলীয়ভাবে এবং এসএফআইও দিচ্ছে, সেইগুলো সত্যি কিনা, এর তো তদন্ত হওয়া উচিত। হ্যাঁ, অর্ণববাবু এখানে যে প্রশ্ন তুলেছেন, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আমাদের ছাত্র সংগঠন কিন্তু পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিল যে এই বন্ধ, ধর্মঘটটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, স্কুলকে কিন্তু এর আওতার বাইরে রাখা হয়েছিল। এবং যে বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা হয়েছে, যেখান থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, সেটা কিন্তু শহরের বাইরে, যেখানে মানে কোনো
জনবহুল এলাকা নয়, সেখানে কোনো স্কুল সেন্টারও ছিল না সেখানে, তাহলে সেখানে আমরা মিছিল যাওয়া মাত্রই আমাদেরকে অ্যারেস্ট করা হয়। আমরা কিভাবে আমি অর্ণবকে বলি যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো উচ্চ মাধ্যমিক সিট পড়েনি। আমি আবার বলছি যে আমি ধর্মঘট, আমি যে ইস্যুতেই হোক আমি সমর্থন করি না, কিন্তু তার সঙ্গে এই ঘটনার কি আদৌ কি যোগ আছে? আমি শুভমদার কাছে যাবো দ্রুত। হ্যাঁ, দেখুন 2000 এই কাস্টোডিয়াল ডেথের কথা আপনি যেটা বললেন না, 2023 সালে কলকাতার বুকে আমহার স্ট্রিট পুলিশ স্টেশনে আপনার মনে আছে যে একটি যুবক, তরতাজা যুবক, সে হেঁটে থানার ভেতরে গেল, তার মরদেহটা থানা থেকে বেরোলো এবং তার মৃত্যু ঘটেছিল এমন একটা ঘরে যেখানে সিসিটিভি কভারেজ ছিল না। সুশ্রিতার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, ও আদিবাসী সমাজ থেকে উঠে আসা একটা মেয়ে, সেই মেয়ের উপরে পুলিশি বর্বরতা। এবং আমি আজকে ধন্যবাদ জানাবো, ওর কপাল ভালো, ও অনেক পুণ্য করেছে যে ও আজকে জীবন্ত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছে। তা না হলে যেভাবে একটা সিসিটিভি ছাড়া ঘরে যেখানে কভারেজ নেই, যেভাবে ওকে ঢুকিয়ে এবং ওর সঙ্গে যারা ছিলেন তাদের উপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, সেই অত্যাচার ও মানে প্রাণ নিয়ে ফিরে এসছে, এটা আমার কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা আরেকবার বলছি, পুলিশ নিষ্ক্রিয় মহিলা কমিশনের কোথায় গেলেন? সাক্ষী মালিককে কি করেছিল? কি করেছিল? আপনারা পুলিশ করেছিল, আপনারা পুলিশ করেছিল, সেটা আপনাদের মানবাধিকার কমিশন রেখা শর্মার ভূমিকা ছিল। রেখা শর্মার ভূমিকা, আপনি মানবাধিকার কমিশনের কথা বললেন, রেখা শর্মার ভূমিকা কি ছিল সেই সময়? আপনারা নারী নির্যাতন নিয়ে কথা বলবেন না, নারী নির্যাতন নিয়ে কথা বলবেন না। অর্ণব দুজনকেই থামালাম। অর্ণব, কেয়া এবং অর্ণব দুজনকেই থামালাম। একটু বলতে দিন। প্রথম জিনিসটা হচ্ছে শাসকের চরিত্র রাষ্ট্র ব্যবস্থায় সবসময় এই ধারাটা থাকে, এটা নিয়ে আলাদা করে কোনো রাজনৈতিক দলকে বলার বিষয় নেই। আমাদের কেন্দ্রের নিশ্চয়ই জনজাতি কমিশন আছে, আমি বলবো যে তারা নিশ্চয়ই দেখছেন, তো এটা তো একদম হারিয়ে যাওয়ার মতন নয়। দুই, যখন সুশ্রিতা সোরেন মহাশয়া আজকে দুপুরবেলাও বলছিলেন এবং তার সঙ্গে তার যেই বক্তব্য, এই বক্তব্যের মধ্যে কিন্তু খুব ফাঁক দেখা যাচ্ছে না। সত্য মিথ্যার বিচার তো খুব শক্ত রাজনীতিতে, ফলে আমার মনে হয় এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। তিন হচ্ছে ধৃতিমান বাবু, আমাদের যিনি এসপি, তিনি যখন তার বক্তব্য রাখছিলেন, মনে হয়েছে, যেটা অনেক আইপিএস আইএএসের সঙ্গে তো কথা বলার সুযোগ হয়েছে, তাদের যে পেশাদারি বক্তব্য তার বদলে তার বক্তব্যটা অনেকটা শাসক দলের সমর্থকের মতো শোনালো যেন। আমার পর্যবেক্ষণ ভুল হতে পারে, এগুলোর মধ্যে তো অঙ্কের ঠিক ভুল হয় না। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি চাই? আমরা চাই যে রাজনৈতিক ব্যবস্থায় এক রাজত্ব থেকে অন্য রাজত্ব, গণতান্ত্রিক পরিস্থিতি বজায় থাকুক। সামনে নির্বাচন আসছে, এইটা যদি চলতে থাকে, ফলে রাজ্যের শাসক দলের কাছে আমাদের বারবার করে বলতে হবে যে আজকে যেটা শুনলেন এর ব্যবস্থা নিন, নির্বাচনের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা পরিস্থিতি সৃষ্টি হোক যাতে যেন ঠিকঠাক ভোট হয়। লক্ষ্য রাখুন যে ঘটনা কিন্তু আস্তে আস্তে গিয়ে দাঁড়াচ্ছে, তাতে যে ভয়ের জায়গাটা আসছে, আবার একটা রক্তাক্ত নির্বাচনের দিকে আগামী 1 বছর ধরে কি আমরা হেঁটে যাচ্ছি? এর বাইরে কি আমরা বেরোতে পারি? একদম এইখানটা। হ্যাঁ, আমি শুধু দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে জেলা নিয়ে আপনারা দেখাচ্ছেন, যে জেলার পুলিশ সুপাররা ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। আপনি যদি দেখেন পশ্চিম মেদিনীপুর, সেখানে হচ্ছে যে ভারতী ঘোষ বলে একজন পুরোপুরি আমাদের ছিলেন এসপি, এবং তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করতেন। এবং ঘটনা কিরকম, যে কংগ্রেসের তখনকার এমএলএ মানস ভুইয়া, তিনি অভিযোগ করতেন যে জেলায় কোনো বিরোধীদের অভিযোগ ভারতী ঘোষ নেন না, এবং সেটা তৃণমূলের ছাড়া। ফলে এখন সেই মানসবাবু চলে গেছেন হচ্ছে মানস ভুইয়া এতে কংগ্রেসে, আর এখন তৃণমূলে। আর এখন যিনি পুলিশ সুপার, তার ওই কথাটা শুনে আমার ইন্টারেস্টিং অডিও টেপ তার কাছে এসছে। কিছুদিন আগে অডিও টেপের গল্প আমরা দেখেছিলাম, এই যে আমাদের আরজি করার সময় কলতানকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল বিধাননগর পুলিশ। আমি বলছি এরকম অনেক অডিও টেপের থিওরি, স্কুটির থিওরির মতো পুলিশের কাছে জমা হচ্ছে, যেগুলো বিরোধীদেরকে সাহায্য করার জন্য এরা যখন ইচ্ছে ঝুলির থেকে বের করার চেষ্টা করেন। আমার ধারণা অত্যন্ত কাঁচা কাজ পুলিশ করেছেন, অন্তত তার আগে অস্ত্রগুলো দেখি। আমি এই অডিও টেপের কথা বললে আমার সোমা মুখার্জি মনে পড়ে। সোমা মুখার্জি, যে আমি সোমা বলছি, জানিস তো এরকম হয়েছিল, এই যে দিনের পর দিন ধরে করা হয়েছিল, তখন তো আপনারা ওটাকে সমর্থন করেছেন। কোথায়? তখন তো আপনারা সমর্থন করেছিলেন। আমি তো বললাম যে আরজি করেছিলেন, আরজি বলুন একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি আরজি নিয়ে বলুন ভাইরাল হওয়া, কোথায় গেল? বেশ দুজনকেই থামালাম।